আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, পদার্থবিজ্ঞানের অনলাইন সেশনে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা পদার্থবিজ্ঞানের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। প্রথম অধ্যায়ের আমরা দুইটা ক্লাস নেব। একটা ক্লাসে পরিমাপ রিলেটেড জিনিসপত্র দেখব, পরবর্তী ক্লাসে আমরা ত্রুটি বা এরর নিয়ে আলোচনা করব। শুরু করি। প্রথম অধ্যায়ের পরিমাপ বলতে আমরা বিশেষ করে দৈর্ঘ্য, ব্যাস, মানে লেন্থ টাইপের জিনিসগুলো আমরা পরিমাপকে বুঝি। সেটা আমরা পরিমাপের জন্য কিছু স্পেশাল টাইপের যন্ত্রপাতি ব্যবহার করব। এখন তোমার মনে কোয়েশ্চেন আসতে পারে, স্যার লেন্থ তো আমরা ফিতা দিয়েও মাপতে পারি, স্কেল দিয়েও মাপতে পারি, কিন্তু আবার এখানে স্পেশাল টাইপের যন্ত্রগুলো কিসের জন্য প্রয়োজন? আচ্ছা বলি, আমরা নর্মালি যখন রাফলি কোনো দৈর্ঘ্য বা ব্যাস পরিমাপ করি তখন আমরা ইজিলি স্কেল বা ফিতা দিয়ে পরিমাপ করতে পারি। কিন্তু যখন আমরা খুবই সূক্ষ্ম কিছু পরিমাপ করতে যাব প্রিসাইজ ওয়েতে, নিখুঁতভাবে, তখন আমাদের এই ধরনের সুবেদী কিছু যন্ত্রের প্রয়োজন হয়, যেগুলো দিয়ে আমরা খুব প্রিসাইজ ওয়েতে সূক্ষ্মভাবে ছোট জিনিসগুলো পরিমাপ করতে পারি। তো আর কথা না বাড়াই, প্রিসাইজ ওয়েতে আমরা দৈর্ঘ্য বা ব্যাস পরিমাপের জন্য যে যন্ত্রগুলো আমরা ব্যবহার করি সেগুলো তোমরা জানো, এখানে স্ক্রিনে দেওয়াই আছে। তোমরা কম বেশি প্র্যাকটিক্যালেও দেখেছো, তারপর তোমাদের বইয়েও দেখছো। হ্যাঁ, সেগুলো হচ্ছে, একটা হচ্ছে স্লাইড ক্যালিপার্স আর একটা হচ্ছে স্ক্রু গজ। আজকের ক্লাসটাতে আমরা স্লাইড ক্যালিপার্স আর স্ক্রু গজ এই দুটা নিয়ে আলোচনা করব। যতটুকু আলোচনা করা প্রয়োজন যন্ত্র নিয়ে আমি ততটুকুই আলোচনা করব। বাকি বিশেষ করে যেগুলো ডেপথ চিত্রসহ বা কিভাবে কি পরিমাপ করতে হয় ব্যবহারিক ক্লাসে তোমাদেরকে সেই জিনিসটা দেখাবে। যেই পার্টটা আমার এখানে থিওরিতে ম্যাথ করার জন্য যতটুকু প্রয়োজন আমি ততটুকুই দেখাবো। শুরু করি। আমি প্রথমে স্লাইড ক্যালিপার্স নিয়ে একটু পড়ি, আগে দেখি স্লাইড ক্যালিপার্স জিনিসটা দেখতে কেমন বা এটার কি কি আছে, বেসিক মেইন মূল কাঠামোটা আমি একটু আলোচনা করি। এই যে এখানের মধ্যে একটা চিত্র দেওয়া আছে, এটা তোমরা সবাই পরিচিত এটার সাথে, এটা হচ্ছে স্লাইড ক্যালিপার্স। এই স্লাইড ক্যালিপার্স নিয়ে আমি মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি। দেখি এই স্লাইড ক্যালিপার্সে কি কি আছে। এই যে একটা বড় স্কেল আছে, মেইন স্কেল, আমি দাগ দিচ্ছি, এই যে এটা। হ্যাঁ, এখানের মধ্যে কিন্তু দাগ দেওয়া আছে। হ্যাঁ, এই বড় স্কেলটা হচ্ছে আমরা সচরাচর যে আমরা খাতায় রুল করার সময় যে স্কেলটা ইউজ করি বা নর্মাল যে সেন্টিমিটার স্কেল ইউজ করি বা মিলিমিটার স্কেল ইউজ করি সেই স্কেলটাই, মানে এটা কোনো স্পেশাল টাইপের কোনো স্কেল না, এই বড় স্কেলটা। তো এটাকে আমরা বলি মূল স্কেল বা প্রধান স্কেল। এই স্কেলের সাথে একটা দাঁত যুক্ত থাকে, মানে একটা এটাকে দাঁত বলতেছি আমরা এই পার্টটাকে। মানে আমি যদি বলি এই যে এইটা থেকে এইটা, এইটা হচ্ছে মূল স্কেলের সাথে যুক্ত, মানে এই দাঁতটা, এটাকে বলা হয় প্রধান স্কেল বা মূল স্কেল। আচ্ছা গেল। এবার এই স্কেলের উপর আরেকটা ছোট একটা স্কেল আছে দাঁত সহ, এই যে আমি যেটা মার্ক করতেছি সেটা দাঁত সহ একটা স্কেল আছে, ছোট একটা স্কেল। এটার ভেতরেও কিন্তু আমাদের দাগাঙ্কিত আছে। মূল স্কেলেও দাগ আছে 4, 5, 6, 7। ভার্নিয়ার স্কেলেও, মানে এই ছোট স্কেলটাতেও এরকম দাগ আছে। সো এই স্কেলটা, এই ছোট স্কেলটার একটা দাঁত আছে। আমরা এই ছোট স্কেলটাকে এই বড় স্কেলের সাথে এমনভাবে লাগানো থাকে যাতে করে আমি ছোট স্কেলটাকে এভাবে টেনে টেনে মুভ করতে পারি, স্লাইড করে মুভ করতে পারি। এই যে স্লাইড করে যে আমি এটার উপরে মুভ করতেছি এই স্কেলটার উপরে, সেই ছোট স্কেলটাকে বলা হয় ভার্নিয়ার স্কেল। বিজ্ঞানী পিয়েরে ভার্নিয়ার এই স্কেলটা আবিষ্কার করেন। এটা কিন্তু নর্মাল স্কেল না। এই যে এখানের ভেতর যে দাগাঙ্কিত আছে সেটা কিন্তু আমাদের নর্মাল স্কেলে যে ছোট ছোট দাগ থাকে সেই দাগগুলোর মতন না, এটা স্পেশাল টাইপের স্কেল। এটা কোনো কোনো জায়গায় দাগ ছোট থাকতে পারে, কোনোগুলোতে কোনো কোনো স্লাইড ক্যালিপার্সে এই স্কেলটার দাগ বড় থাকতে পারে, গ্যাপ বেশিও থাকতে পারে, কমও থাকতে পারে। কি হয় না হয়, কি চেঞ্জ হয় না হয় সেটা আমরা পরে ম্যাথের মধ্যে দেখবো। মানে মেইন কথা, আমি যদি কোনো স্লাইড ক্যালিপার্সের মধ্যে কোনো স্কেলের দাগ পরিবর্তন করে নতুন করে দাগাইতে পারি, যদি দাগানোর যদি আমাকে অপশন দেওয়া হয়, তাহলে আমি অনলি ভার্নিয়ার স্কেলটাকে চেঞ্জ করতে পারবো, মূল স্কেলকে আমি চেঞ্জ করতে পারবো না। কেন? কারণ মূল স্কেলটা হচ্ছে আমার নর্মাল স্কেল। নর্মাল স্কেলের দাগ তো আমি আমার ইচ্ছা অনুযায়ী 1 সেন্টিমিটারকে এত বড় করে দেখাতে পারবো না, বা 1 সেন্টিমিটারকে 1 মিটার মতো করে দেখাতে পারবো না। 1 সেন্টিমিটার পুরো ইন্টারন্যাশনালি বলো, পুরো পৃথিবীতে বলি, বাংলাদেশে 1 সেন্টিমিটার যতটুকু, আমেরিকাতেও 1 সেন্টিমিটার ততটুকু, ফ্রান্সেও ততটুকু, মঙ্গল গ্রহে গেলেও সেখানে 1 সেন্টিমিটারের দৈর্ঘ্য ততটুকুই থাকবে। মানে আমি মূল স্কেলকে আমার ইচ্ছা অনুযায়ী দাগ চেঞ্জ করতে পারবো না। তাহলে এটাকে বলা হচ্ছে ভার্নিয়ার স্কেল। সো এই যে ভার্নিয়ার স্কেলটাকে এবার আমি মোটামুটি বুঝতে পারলাম যে হচ্ছে স্কেলগুলোতে এই এই জিনিসগুলো থাকে। এখন আমি সেখানের মধ্যে বস্তু কীভাবে পরিমাপ করি
এই স্লাইড ক্যালিপার্স ইউজ করে আমি কিভাবে বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করব সেটা দেখাবো। তো মনে করি আমি এই বস্তুটাকে আমি মাপবো, এই যে ইয়েলো কালার যেটা দেওয়া আছে এই বস্তুটাকে আমি কি করব, দৈর্ঘ্য পরিমাপ করব। তো পরিমাপ করার সময় বস্তুটাকে এখানে বসাইয়ে এই দাঁতের সাথে এক প্রান্ত ওই দাঁতের সাথে এক প্রান্ত দিয়ে চেপে ধরবো, এরপরে কিছু এখান থেকে রিডিং নিব, কিছু পার্ট নিব, কিছু দাগটা কোথায় কি মিলতেছে না মিলতেছে সেগুলো দেখবো, সেগুলো একটু পরেই আমরা দেখবো ম্যাথের মধ্যে। তো আপাতত আমি জাস্ট বলতে চাচ্ছি যে যন্ত্রটার মধ্যে কিভাবে বস্তুকে সেট করা হয় সেই জিনিসটা বোঝাচ্ছি। তো এভাবে করে দুই দাঁতকে এভাবে চেপে ধরে আমি কি করতে পারবো, বস্তুটাকে ওখানে রাখতে পারবো। এখন আপনি বলতে পারেন স্যার বস্তুর দৈর্ঘ্য যদি একটু বড় হয়, আপনি তো দেখাইছেন এইটুক, যদি স্যার বস্তুটা এইটুক হইতো, বস্তুটা যদি এইটুক হইতো, তো এটা আর বলার জন্য আপনারা আশা করি ওয়েট করে থাকেন নাই। সেটা কি করব, তখন এই দাঁতটাকে আমরা এভাবে স্লাইড করে এনে এই জায়গায় সেট করব, তারপর দৈর্ঘ্যটা কমা নিব। তো এই ক্ষেত্রে এই প্রধান স্কেলের উপর এই যে ছোট ভার্নিয়ার স্কেলটা আমি স্লাইড করে করে সেট করতে পারতেছি, এই জন্য এই যন্ত্রটার নাম হয়েছে কি স্লাইড ক্যালিপার্স। ওকে, আমরা আপাতত স্লাইড ক্যালিপার্স নিয়েই পড়বো, পরে আমরা স্ক্রু গজে যাব। স্লাইড ক্যালিপার্সের তাহলে মোটামুটি আমি ধারণা পেয়ে গেছি, এটা প্রধান স্কেল, এটা হচ্ছে ভার্নিয়ার স্কেল, এখানের মধ্যে বস্তুকে সেট করা হবে। এই দুইটাকে বলা হয় জ, চোয়াল বা দাঁত বা বাহু, যাই বলেন আপনার ইচ্ছা, বইয়ে যেটা লেখা আছে সেরকমই বলিয়েন, এক এক বইয়ে এক একভাবে লেখা আছে, কোনো জায়গায় লেখা আছে চোয়াল, কোনো জায়গায় লেখা আছে দাঁত, কোনো জায়গায় লেখা আছে বাহু, যাই হোক। আচ্ছা, এবার আমরা বুঝতে পারলাম। এবার আমরা স্লাইড ক্যালিপার্সের ম্যাথের জন্য আমাদের কিছু রাশি সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে, বা কিছু টার্ম আমাদের জেনে রাখতে হবে ম্যাথের মধ্যে আমরা কিভাবে সূত্র ইউজ করবো সেই জিনিস, সেটার জন্য স্লাইড ক্যালিপার্সের জন্য আমি একটা সূত্র দিচ্ছি, এখানে লেখা আছে। আমাদের রেকর্ড ক্লাসের মধ্যে কিন্তু পিডিএফে এখানে সবকিছুই লেখা থাকবে, যাতে করে আমাদের লিখে বেশি সময় নষ্ট করতে না হয়। জাস্ট আপনারা, আমি যখন পড়াবো, আমি যেই জায়গায় পড়াবো আপনারা সেই জায়গায় খেয়াল করবেন। আমি এখানে পড়ানোর সময় আপনারা ওখানে দেখবেন না, আমি ওখানে যখন যাবো তখন আপনারা ওখানে দেখবেন। আমি আমার লেখা যাতে বেশিক্ষণ লিখতে না হয় বা সময় যাতে নষ্ট না হয়, সেজন্য আমি পিডিএফের মধ্যে সব লেখা রাখি আর কি, যাতে করে আমি খুব ফ্লুয়েন্ট ওয়েতে স্টুডেন্টদেরকে বুঝাইতে পারি কম সময়ে। আচ্ছা, গেল। স্লাইড ক্যালিপার্স নিয়ে আমি এখানে একটা সূত্র দিয়ে রাখছি, এটা মুখস্থ করতে হবে। সূত্রটা কি, সেটা হচ্ছে L = m + v × vc ± +-e। স্যার এটা তো কিছুই বুঝি নাই, আপনি কি দিয়েছেন, এটা তো কিছুই বুঝি নাই, তাই না? আপনাদের মনে এটাই কোশ্চেন আসছে। এবার আমি বুঝাই, এই যে L মানে কি, M মানে কি, V মানে কি, VC মানে কি, E মানে কি, সেগুলো আমি আলাদা আলাদা করে এখন টার্মগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব। শুরু করি। আমরা এই যে এখানে বস্তু যেটা রাখছি, এটা আমরা কি মাপতে যাচ্ছি, দৈর্ঘ্য মাপতে যাচ্ছি। সচরাচর স্লাইড ক্যালিপার্স দিয়ে দৈর্ঘ্য পরিমাপ করি আমরা। তো এখানে যেটা মাপতে চাচ্ছি সেটা কি, আমরা দৈর্ঘ্য মাপতে চাচ্ছি। তাহলে এই যে যেই দৈর্ঘ্যটা মাপবো সেই দৈর্ঘ্যটাই হচ্ছে এইটা, মানে সূত্রতে আমরা এই মানগুলো বসাইলে এই দৈর্ঘ্যটা আমি পেয়ে যাব। লিখে দিছি নির্ণেয় দৈর্ঘ্য, এই ক্যাপিটাল এলটা হচ্ছে নির্ণেয় দৈর্ঘ্য। আচ্ছা, বুঝতে পারলাম। এবার এমটা কি, এমটা হচ্ছে মূল স্কেল পার্ট বা প্রধান স্কেল পার্ট, মানে আমি বস্তুটাকে যখন এখানে স্থাপন করব, স্থাপন করার পরে প্রধান স্কেল থেকে একটা দাগ পাবো আমরা। কিভাবে কি পাবো দাগটা, সেটা আমার এখানের বিষয় না, সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল ক্লাসে স্যারা দেখাবেন কোন দাগটা কিভাবে করে পার্ট নিতে হয়। আমি এখানে জাস্ট ম্যাথ কিভাবে করতে হবে, আমাদের ফর্মুলা ইউজ করে কিভাবে অ্যান্সার বের করতে হবে সেই জিনিসগুলো আমরা একটু দেখাবো আর কি। তাহলে আপনাকে মূল স্কেল পার্ট পরীক্ষা দিয়ে দিবে, অথবা কি ওই প্র্যাকটিক্যাল যখন থাকবে তখন প্র্যাকটিক্যাল ক্লাসে স্যারে বুঝাই দিবে যে কোনটা মূল স্কেল পার্ট বা কিভাবে মূল স্কেল পার্টটা নিতে হয়। এটা হচ্ছে মূল স্কেল পার্ট। এরপরে এই ভিটা কি, এটা হচ্ছে ভার্নিয়ার সমপাতন। কি বলছি, ভার্নিয়ার সমপাতন। এখন কথা হচ্ছে স্যার ভার্নিয়ার সমপাতন কি? আচ্ছা, খেয়াল করেন, আমি যখন এইখানে বস্তুটাকে স্থাপন করব, বস্তুটাকে স্থাপনের পরে এই যে স্কেলটাকে আমি সেট করলাম, সেট করার পরে আপনি এখানে যদি ভালো করে খেয়াল করেন দেখবেন যন্ত্র তো আপনার সামনে থাকবে, এটা আমি এখানে চোখের দেখা এখানে বোঝা যাচ্ছে না, এটা যন্ত্রকে একদম খুব সূক্ষ্মতার সাথে জিনিসটা খুব কেয়ারফুলি কিন্তু দেখতে হয় যে বস্তুকে স্থাপন করার পরে ভার্নিয়ার স্কেলেরও দাগ আছে, মূল স্কেলেরও দাগ আছে। এই দেখেন মূল স্কেলের দাগগুলো কিন্তু এদিকে দেখা যাচ্ছে, আর ভার্নিয়ার স্কেলের দাগগুলো হচ্ছে নিচে। এই যে বস্তুকে স্থাপনের পরে দেখা যাবে ভার্নিয়ার স্কেলের কোনো একটা দাগ, ভার্নিয়ার স্কেলের কোনো একটা দাগ মূল স্কেলের কোনো একটা দাগের সাথে একদম মিলে গেছে, মানে মনে হবে যে মনে করেন এটা ভার্নিয়ার স্কেলের দাগ, তো আর উপরেরগুলো হচ্ছে কি মনে করি মূল স্কেলের দাগ, মনে করেন মূল স্কেলের দাগ। তো দেখা যাবে মনে করেন এইটা মূল স্কেলের দাগ আর ভার্নিয়ার স্কেলের দাগ একদম এক লাইনে মিলে গেছে বলে মনে হবে। এটা আপনি চোখে দেখলে বুঝবেন ভার্নিয়ার স্কেলের কোনো একটা দাগ মূল স্কেলের একটা দাগের সাথে একদম মিলে গেছে। তো ভার্নিয়ার স্কেলের যেই ঘরটা বা যেই দাগটা মূল স্কেলের কোনো একটা দাগের সাথে মিলে গেছে, ভার্নিয়ার স্কেলের ওই দাগকে বলা হবে
ভার্নিয়ার সমপাতন। মনে রাখতে হবে, কিন্তু এখানে কিন্তু কনফিউজড হওয়ার ওয়ে আছে। সেটা কি? সেটা হচ্ছে মূল স্কেলের একটা দাগ ভার্নিয়ার স্কেলের একটা দাগের সাথে মিলছে। এখন ভার্নিয়ার সমপাতন কোনটা, মূল স্কেলের দাগটা নাকি ভার্নিয়ার স্কেলের দাগটা? অ্যান্সার হচ্ছে ভার্নিয়ার স্কেলের দাগটা। নাম শুনে, নাম দেখেই বুঝতেছেন আপনি, ভার্নিয়ার সমপাতন, তার মানে এটা কার দাগটা হবে? ভার্নিয়ার স্কেলের দাগটা হবে। তার মানে ভার্নিয়ার স্কেলের যেই দাগ মূল স্কেলের কোনো একটি দাগের সাথে একদম যদি মিলে যায়, নাম শুনে বুঝতেছেন সমপাতন। সমপাতন মানে একটার উপর একটা কি হয়ে গেছে? পতিত হয়ে গেছে, মানে একটার উপর একটা মিলে গেছে একদম। তার মানে ভার্নিয়ার সমপাতন হচ্ছে ভার্নিয়ার স্কেলের যেই দাগটা মূল স্কেলের কোনো একটা দাগের সাথে একদম মিলে যাবে, ভার্নিয়ার স্কেলের সেই দাগকেই বলা হবে ভার্নিয়ার সমপাতন। সো পরীক্ষায় স্যাররা কনফিউজ করতে এই ধরনের কোশ্চেন দিতে পারে যে ভার্নিয়ার স্কেলের 3 নম্বর দাগটি মূল স্কেলের 5 নম্বর দাগের সাথে মিলে গেছে। ভার্নিয়ার স্কেলের 3 নম্বর দাগটি মূল স্কেলের 5 নম্বর ঘরের সাথে মিলে গেছে। ভার্নিয়ার সমপাতন কত? অ্যান্সার হচ্ছে ভার্নিয়ার সমপাতন হচ্ছে এই 3, মানে ভার্নিয়ার স্কেলের যে দাগটা মিলছে সেটাই হচ্ছে ভার্নিয়ার সমপাতন। ক্লিয়ার? আচ্ছা, গেল। এরপরে বাকি আছে কি? ভার্নিয়ার ধ্রুবক। এখন ভার্নিয়ার ধ্রুবক জিনিসটা কি সেটা আমি একদম বেসিক পার্ট থেকে আলোচনা করব, কারণ এই জিনিসটা আমার ম্যাথে প্রয়োজন হবে। শুরু করি। আপনারা এই টাইপের কিছু লেখা পরীক্ষায় দেখছেন হয়তোবা, বা বইয়ে দেখছেন, যে বলে কি মূল স্কেলের, আমি শর্টকাট লিখতেছি, মূল স্কেলের 18 ঘর ভার্নিয়ার স্কেলের 20 ঘরের সমান, বা মূল স্কেলের 20 ঘর ভার্নিয়ার স্কেলের 21 ঘরের সমান, মূল স্কেলের 19 ঘর ভার্নিয়ার স্কেলের 20 ঘরের সমান, মূল স্কেলের 19 ঘর ভার্নিয়ার স্কেলের 21 ঘরের সমান। এই টাইপের কিছু কথা আপনারা দেখছেন। সো এই ধরনের লাইন আপনারা দেখলে কনফিউজড হয়ে যান, আমি জানি কনফিউজড হওয়াই স্বাভাবিক। প্রথম যদি এই লাইনগুলো দেখেন তখন আপনার মনে কোশ্চেন আসতে পারে, স্যার এটা দিয়ে কি বুঝাইছে আসলে। এবার আমি একটু বলি। আচ্ছা, আমি আগে একটা আপনাদেরকে কোশ্চেন করি। আচ্ছা, যদি বলা হয় মূল স্কেলের 18 ঘর ভার্নিয়ার স্কেলের 20 ঘরের যদি সমান হয়, তাহলে দেখি বলেন তো মূল স্কেলের ক্ষুদ্রতম 1 ঘরের দৈর্ঘ্য বেশি নাকি ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম 1 ঘরের দৈর্ঘ্য বেশি? কোনটা বেশি? আমি জানি বেশিরভাগই আপনারা স্ট্রাগল করতেছেন, যে বলতে পারতেছেন না বা আন্তাজে ঢিল মারতেছেন। যারা আগে ক্লাস করেন নাই বা এই সম্পর্কে ধারণা নাই তারা আন্তাজে ঢিল মারতেছেন। এবার আমি একটু বুঝাই, খেয়াল করেন। মনে করি আমি এই যে আমাদের এখানে স্ক্রিন আছে না, ডিজিটাল বোর্ড, এই বোর্ডটার দৈর্ঘ্য আমি মাপবো। এই বোর্ডটার দৈর্ঘ্য আমি কি মাপবো? কি দিয়ে মাপবো? ফিতা দিয়েও না, স্কেল দিয়েও না, আমার হাত দিয়ে মাপবো। আমার হাত, আমরা বলি না কাপড় পরিমাপ করি না, 2 হাত 3 হাত 2.5 হাত এরকম করে কাপড় পরিমাপ করি, তো ঠিক সেম আমি আমার হাত দিয়ে পরিমাপ করব। সে ফর এক্সাম্পল আমি মাপলাম, আমার হাত বসাইলাম, পাইলাম হচ্ছে 3 হাত, মানে আমার এইখান থেকে এইটুক পর্যন্ত আমার 3 হাত দিয়ে আমি মাপলাম, মানে 3 বার হাত বসেছি, আমি দৈর্ঘ্যটা পেয়ে গেছি। তার মানে আমি বলতে পারি যে হচ্ছে এই বোর্ডটা আমার হাতের 3 হাত। এখন মনে করেন আপনাদের কেউ একজনকে আমি মাপতে বললাম, আপনিও এসে আপনার হাত বসায় বসায় মাপছেন, আপনি পাইছেন আপনার হাতে 4 হাত। মানে এই বোর্ডটা আমি মাপছি, আমার হাতে 3 হাত হয়েছে, আপনার হাতে হয়েছে 4 হাত। তার মানে দেখি বলেন তো আমার হাতের দৈর্ঘ্য বেশি না আপনার হাতের দৈর্ঘ্য বেশি? এবার আশা করি আপনারা বলতে পারছেন যে আমার হাতের দৈর্ঘ্যটাই বেশি, কারণ আমার কি লাগছে, আমার লাগছে 3 হাত, আপনার লাগছে 4 হাত। মানে আমার হাতের দৈর্ঘ্যকে 3 দিয়ে গুণ করছি, আপনার হাতের দৈর্ঘ্যকে 4 দিয়ে গুণ করছি, দুইটাই সমান, তার মানে আমার হাতের দৈর্ঘ্য বেশি। এটা তো বুঝতে পারতেছেন যে আমার হাতের দৈর্ঘ্য বেশি দেখে আমার কম পরিমাণ হাত ইউনিট লাগছে, আর আপনার হাতের দৈর্ঘ্য আমার হাতের তুলনায় কম দেখে আপনার হাতে আমার চেয়ে বেশি পরিমাণ ইউনিট প্রয়োজন হয়েছে। তার মানে যার সাথে কম সংখ্যা গুণ থাকবে সেটা বড়, আর যার সাথে বড় সংখ্যা, তুলনামূলক বড় সংখ্যা গুণ থাকবে সেটা ছোট। এবার দেখেন, মূল স্কেলের 18 ভাগ ভার্নিয়ার স্কেলের 20 ভাগের সমান, তাহলে কম গুণেছে কার সাথে? অবশ্যই মূল স্কেলের সাথে। তার মানে মূল স্কেলের 1 ঘর ভার্নিয়ার স্কেলের 1 ঘর অপেক্ষা বড়। বুঝা গেছে? মূল স্কেলের ক্ষুদ্রতম 1 ঘরের দৈর্ঘ্য ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম 1 ঘরের দৈর্ঘ্য অপেক্ষা বেশি। এটা আমরা বুঝে গেছি। এখন এবার আমরা চলে যাই ভার্নিয়ার ধ্রুবকে। ভার্নিয়ার ধ্রুবক জিনিসটা কি? সেটা হচ্ছে মূল স্কেলের ক্ষুদ্রতম 1 ঘরের দৈর্ঘ্য ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম 1 ঘরের দৈর্ঘ্য অপেক্ষা বড়। এটা আমরা বুঝে গেছি, এটা মনে রাখবেন, এটা প্রায় সময়ই এটাই হবে। মূল স্কেলের ক্ষুদ্রতম 1 ঘর ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম 1 ঘর মানে 1 দাগের চেয়ে বড় হবে। যেটুক বড় সেটাই হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক। তার মানে মূল স্কেলের ক্ষুদ্রতম 1 ঘরের দৈর্ঘ্য ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম 1 ঘরের দৈর্ঘ্য অপেক্ষা যতটুকু বড় সেটাই হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক। এই যে লিখে দিচ্ছি আমি, এখানে কিন্তু শর্টকাটে লিখছি, আমি মুখে বলতেছি, একটু দেখেন আপনারা। ভার্নিয়ার ধ্রুবক ভিসি, ভার্নিয়ার কনস্ট্যান্ট, ভিসি দিয়ে লিখছি ভার্নিয়ার কনস্ট্যান্ট।
ভার্নিয়ার কনস্ট্যান্ট ইকুয়ালস টু মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য মাইনাস ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য। তার মানে ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য অপেক্ষা ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য যতটুকু ছোট সেটাই হচ্ছে ওই যন্ত্রের ভার্নিয়ার ধ্রুবক। আচ্ছা, এখন কথা হচ্ছে এই ভার্নিয়ার ধ্রুবকের আরো একটা সূত্র আছে। আমরা এই এখন যে সূত্র দিছি সেই সূত্র দিয়ে আমরা ভার্নিয়ার ধ্রুবকের মান বের করতে পারি। আরো একটা সূত্র আছে, সেটাও আমরা একটু দেখি। সেটা হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক ইজ ইকুয়ালস টু এস ডিভাইডেড বাই এন। এস ডিভাইডেড বাই এন। এখন কথা হচ্ছে স্যার এস কি এন কি? এই যে লিখে দিয়ে রাখছি। এস হচ্ছে মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য আর এন হচ্ছে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। তো পরীক্ষায় কোনটা আমরা ইউজ করব? আচ্ছা, আরেকটু বলি, মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য পরীক্ষায় যদি দিয়ে দেয় তাহলে তো ভালো কথা, যদি না দেয় সচরাচর কত হয়? 1 মিলিমিটার হয়। একটু মুখস্থ রাখবেন, সচরাচর যদি পরীক্ষায় দিয়ে না দেয় তাহলে আমরা মনে রাখতে পারি 1 মিলিমিটার হয় কি মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য। মানে একটা ঘরের দৈর্ঘ্যটা হচ্ছে কত? 1 মিলিমিটার। কার? মূল স্কেলের। আর ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা সচরাচর, সচরাচর পরীক্ষা দিয়ে দিলে তো দিছে, আর যদি না দেয় তাহলে বলবো কি সচরাচর কত হয়? 20 ঘর হয়। কয় ঘর? 20 ঘর। এবার একটু খেয়াল করেন পরীক্ষায় আমরা কোন সূত্রটা ইউজ করব ভার্নিয়ার ধ্রুবক বের করার জন্য। এটা আমরা একটু পরে ম্যাথ দেখব, সেখানে আপনারা দেখে বুঝতে পারবেন। আমি বলি ভার্নিয়ার ধ্রুবকের, আচ্ছা কোয়েশ্চেনে যদি কোনো জায়গায় বলে দেয় যে মূল স্কেলের এত ঘর ভার্নিয়ার স্কেলের এত ঘরের সমান, মূল স্কেলের এত ঘর ভার্নিয়ার স্কেলের এত ঘর অপেক্ষা ছোট, মূল স্কেলের এত ঘর ভার্নিয়ার স্কেলের এত ঘরের দ্বিগুণ, এইটাই মানে এই টাইপের কথাবার্তা যখন দিবে, মূল স্কেল আর ভার্নিয়ার স্কেলের তুলনামূলক যখন কথাগুলো দিবে, তখন আমরা ভার্নিয়ার ধ্রুবক বের করব হচ্ছে এই ফর্মুলাটা দিয়ে, মানে একদম বেসিক ফর্মুলাটা দিয়ে, মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য মাইনাস ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য। এই 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 ফর্মুলা আমরা ইউজ করে তখন ভার্নিয়ার ধ্রুবক নির্ণয় করব। আর যদি এই ধরনের কোনো লাইন না বলে বা কোনো হিন্টস না দেয়, এই ধরনের মানে তুলনামূলক কোনো হিন্টস যদি না দেয়, এবং যদি ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য যদি ইনডাইরেক্টলি বলেন বা ডাইরেক্টলি বলেন যদি দিয়ে দেয়, তখন আমরা ফর্মুলা ইউজ করব কোনটা? অবশ্যই এইটা, এস বাই এন। আমরা সচরাচর বেশিরভাগ সময় এই ফর্মুলাটাই ইউজ করি, কারণ পরীক্ষায় এই টাইপের কোশ্চেনই আসে। একটু ঘুরাই দিতে চাইলে ওই টাইপের দিয়ে দেয়, মূল স্কেলের এত ঘর ভার্নিয়ার স্কেলের এত ঘরের সমান, এই ধরনের তুলনামূলক ব্যাপার স্যাপারগুলো দিয়ে দেয়। সো আমাদেরকে যদি ওইভাবে বলে দেয় মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য আর ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা, এইসব জিনিস বলে দিলে আমরা এটা ইউজ করবো। যদি কিছুই বলা না থাকে, ওই আগের তুলনামূলক লাইনগুলোও না দেয় এবং এস এন এর মানও যদি না দেয়, তাহলে ওই যে বলছি মনে রাখতে হবে মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য সচরাচর হয় 1 মিলিমিটার আর ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা সচরাচর হয় 20। এই দুটো জিনিস আমাদের মনে রাখতে হবে, তাহলে আমরা এখানে বসাই ভার্নিয়ার কনস্ট্যান্ট বা ভার্নিয়ার ধ্রুবকের মানটা আমরা বের করে ফেলতে পারি। আচ্ছা গেল। এরপরে আরেকটা অংশ রয়ে গেছে স্যার, এই ইটা কি? ইটা হচ্ছে এরর বা ত্রুটি, যন্ত্রের মধ্যে যান্ত্রিক ত্রুটি। এই ত্রুটিটা নিয়ে আমি ম্যাথ যখন করব তখন বুঝতে পারবো বা আপনারা তখন বুঝতে পারবেন এই যে এখানে প্লাস মাইনাস জিনিসটা কেন দিছে। সেটা হচ্ছে প্লাস মাইনাস জিনিসটা দেওয়ার কারণ হচ্ছে ত্রুটি ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে। ধনাত্মক হইলে প্লাস ই, ঋণাত্মক হইলে মাইনাস ই, দ্যাটস ইট। এখন ধনাত্মক ত্রুটি কি ঋণাত্মক ত্রুটি কি, এটা আমরা যখন ম্যাথ করব একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা জিনিসটা দেখার চেষ্টা করব। তাহলে আমি আপনাদেরকে 1 মিনিট সময় দিলাম, যেহেতু রেকর্ড ক্লাস তাই 1 মিনিট দিচ্ছি। 1 মিনিটে যদি আপনারা পুরোটা রিভাইজ দিতে না পারেন, ভিডিওটা পজ করবেন, পজ করে একটু দেখে নেবেন, দেখে তারপর আবার আমরা পরবর্তী পার্টে যাবো। কারণ স্ক্রু গজ যখন পড়াবো একদম প্রায় সেম টাইপের জিনিসপত্র স্ক্রু গজের মধ্যেও আছে, তো প্যাচ লেগে যেতে পারে। সেজন্য আপাতত আমরা স্লাইড ক্যালিপার্স পরে 1টা মিনিট সময় আমরা একটু পজ দিচ্ছি, যাতে করে আমরা এই জিনিসটা একটু রিক্যাপ করে ফেলতে পারি। কারণ একটু পরে যখন আমরা ম্যাথ করব তখন এই ফর্মুলাগুলি কিন্তু আমাদের মুখস্থ ঠোঁটস্থ থাকতে হবে এবং এই প্রত্যেকটা টার্ম আমাদের জানা থাকতে হবে। কোনটাকে কি বোঝানো হচ্ছে, এল দিয়ে কি বোঝানো হচ্ছে, এম দিয়ে কি বোঝানো হচ্ছে, ভি দিয়ে কি বোঝানো হচ্ছে, ভিসি দিয়ে কি বোঝানো হচ্ছে, দ্যাটস ইট। একটা কথা বলে রাখি, এটা কিন্তু দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র না। অনেকে মনে করে এই সূত্র মানে এল দিছে মানে এটা দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র। এটা কিন্তু দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র না। এটা কি? এটা স্লাইড ক্যালিপার্সের সূত্র। মানে স্লাইড ক্যালিপার্সে আমি কোনো কিছু দৈর্ঘ্য পরিমাপ করলে সে স্লাইড ক্যালিপার্সের জন্য সূত্র হবে যে এইটা।
অনেকে পরীক্ষায় কোয়েশ্চেন দেখে কনফিউজড হয়ে যায়, লিখে দিচ্ছে দৈর্ঘ্য, দৈর্ঘ্য বলছে আর এই সূত্র ইউজ করে ফেলছে, যন্ত্র কি ইউজ করছে সেটা আর দেখার ও ধারা নাই, যার কারণে ও কি হয়েছে পরীক্ষায় 0 পাইছে। বুঝতে পারছি? এই ফর্মুলাটা আমরা কখন ইউজ করব? যখন আমাকে কোয়েশ্চেনে বলে দিবে যে আমি স্লাইড ক্যালিপার্স ইউজ করছি, আমি যখনই দৈর্ঘ্য পরিমাপের জন্য স্লাইড ক্যালিপার্স ইউজ করব তখন আমি এই ফর্মুলাটা ইউজ করব। তখন আমি কি করব? এই ফর্মুলাটা ইউজ করব। এখন আপনি বলতে পারেন স্যার স্লাইড ক্যালিপার দিয়ে কি শুধু দৈর্ঘ্য মাপতে বলে? স্যার আমি যদি ব্যাস মাপতে চাই, হ্যাঁ মাপতে বলতেই পারে। এই যে দেখেন আমি দেখাই, একটু করে দেখাই। মনে করেন এই স্লাইড ক্যালিপার্স আমি ব্যাস মাপতে যাচ্ছি, তখন বস্তুটাকে আমি এভাবে করে বসাবো। এটা আমি যদিও গোলকের মতো হয় নাই, তবুও আমি বুঝাচ্ছি। মনে করেন এটা একটা গোলক, এই যে গোলক। তো এখন যদি আমি এখানে বসাই দিই, আসলে সাইড ক্যালিপার্স আমাকে কোন জিনিসটা মেপে দিবে জানেন? এই যে এই বাহু থেকে এই বাহু পর্যন্ত দূরত্ব। তার মানে দেখেন তো এটা আলটিমেটলি ব্যাস পরিমাপ হয়ে যাবে না? তখন আমি ফর্মুলা সেম থাকবে, শুধু এল মানে দৈর্ঘ্য না বলে আমি কি বলবো? ডি বলবো, ডায়ামিটার, ব্যাস। তার মানে বুঝতে পারছেন আশা করি যে এই ফর্মুলাটা নট লাইক দ্যাট যে দৈর্ঘ্যের ফর্মুলা, নট লাইক দ্যাট যে ব্যাসের ফর্মুলা, এটা হচ্ছে স্লাইড ক্যালিপার্স ইউজ করলে দৈর্ঘ্য বা ব্যাস যাই মাপি না কেন, স্লাইড ক্যালিপার্স ইউজ করলে এই ফর্মুলা আমরা ইউজ করব। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখা যায় কি আমি পুরো ক্লাস করাই ফেলছি সুন্দরভাবে, স্লাইড ক্যালিপার্সটা স্লাইড ক্যালিপার্সে পড়াইছি, স্ক্রু গজেটা স্ক্রু গজে পড়াইছি, কিন্তু পোলাপান এটারে স্লাইড ক্যালিপার্সের সূত্র মনে রাখে নাই, পোলাপান মনে রাখছে দৈর্ঘ্যের সূত্র। এখন পরীক্ষায় যায় দেখা যাচ্ছে স্ক্রু গজ দিয়ে দৈর্ঘ্য মাপছে স্যারে, তখন সে এই ফর্মুলা ইউজ করে দিছে, হবে? এটা তো স্ক্রু গজের ফর্মুলা না, এটা হচ্ছে স্লাইড ক্যালিপার্সের ফর্মুলা। সো স্ক্রু গজ যখন বলবে তখন স্ক্রু গজের ফর্মুলা ইউজ করবো, একটু পরে দেখবো। আর স্লাইড ক্যালিপার্স যখন বলবে তখন আমরা স্লাইড ক্যালিপার্সের ফর্মুলা ইউজ করবো। তো এবার স্লাইড ক্যালিপার দিয়ে সচরাচর দৈর্ঘ্য মাপতে পারে, কিন্তু ব্যাস মাপলেও স্যার যদি স্লাইড ক্যালিপার দিয়ে ব্যাসও মাপে আমরা কিন্তু মাইন্ড করবো না, ঠিক আছে? মাইন্ড করা যাবে না। স্যারে আমি আপনাকে দৈর্ঘ্য পরিমাপ করা শিখাইছি, কিন্তু পরীক্ষায় যদি স্যারে স্লাইড ক্যালিপার দিয়ে ব্যাস মাপতে বলে আপনি হতাশ হয়ে বসে থাকা যাবে না। সেম ফর্মুলা, শুধু এল এর জায়গায় কি বলবেন? ব্যাস বা ডি বলবেন আর কি, ডায়ামিটার বলবেন আর কি, বুঝে গেছে? ওকে, আমরা মোটামুটি স্লাইড ক্যালিপার্স নিয়ে ধারণা পেয়ে গেছি। স্লাইড ক্যালিপার্সে আমার যন্ত্রটা দেখতে কেমন, কি কি মান দেওয়া থাকতে পারে বা কি কি মান বের করতে হইতে পারে, কোন ফর্মুলা ইউজ করতে হবে, সেই জিনিসগুলো আমরা দেখে ফেললাম। আচ্ছা গেল, এবার আমরা যাই স্ক্রু গজে। এই যে আমি যেখানে দেখাবো ওই জায়গায় আপনারা একটু দেখেন, বাকি জায়গাগুলোতে খেয়াল করার দরকার নাই। দেখি স্ক্রু গজ। সো স্ক্রু গজের কাজটা কি? স্ক্রু গজ দিয়ে আমরা সচরাচর ব্যাস পরিমাপ করি আর কি। এটা দেখতে কেমন আগে সেটা নিয়ে আমি একটু আলোচনা করি, তারপর ফর্মুলা, তারপর আমরা ম্যাথে যাব। স্ক্রু গজটা হচ্ছে এরকম একটা ইউ শেপের একটা কিছু থাকে, সেটার সাথে আগের মতো এখানেও দুইটা স্কেল থাকে। একটা হচ্ছে এই যে এই বরাবর একটা স্কেল আছে দাগ কাটা, আরেকটা হচ্ছে এটার উপর একটা সিলিন্ডার আকৃতির জিনিস থাকে, সেটার উপর দাগ কাটা থাকে। তো সেই ক্ষেত্রে দেখা যায় কি এইটা হচ্ছে যেটা একদম সরল রৈখিকভাবে যে এই জিনিসটা আছে সেটার মধ্যে যে দাগ কাটা থাকে সেগুলোকে আমরা বলি হচ্ছে রৈখিক স্কেল বা লিনিয়ার স্কেল। আর এই যে এই স্কেলটার উপরে যেই সিলিন্ডার আকৃতির যে জিনিসটা থাকে সেটাকে আমরা এভাবে ঘুরাইতে পারি, সেটার উপর দাগ কাটা আছে। এই যে দেখেন আপনারা একটু ভালো করে দেখলে জিনিসটা বুঝতে পারবেন সেটার উপরে কি আছে, দাগ কাটা আছে। সেটাকে আমরা বলি হচ্ছে বৃত্তাকার স্কেল বা সার্কুলার স্কেল। আচ্ছা গেল, এখন কথা হচ্ছে বস্তুটাকে আমি সেট করবো কোথায়? এই যে মনে করেন আমি এটা তো যদিও একটা ট্রায়াঙ্গুলার শেপ হয়ে গেছে, আমরা যদি কোনো একটা সিলিন্ডার শেপের কিছু নিই তখন দেখবেন হচ্ছে মনে করি এটা হচ্ছে একটা কলমের সিলিন্ডার শেপের পার্ট, এই যে এই মুখটা কিন্তু সিলিন্ডার আকৃতি। তো আমি এটার ব্যাস মাপতে চাইবো, তো তখন এটা মনে করেন হচ্ছে স্ক্রু গজটা এরকম, এখানের মধ্যে আমি নিয়ে এইভাবে করে জিনিসটাকে বসাই দিব, এই যে এভাবে করে বসাই দিলে এই যে দেখেন বসাই দিলে এই যে এটার মধ্যে যেই ডিস্টেন্সটা আছে সেটা স্ক্রু গজ মেপে দিবে, যেটা আমরা এখানে দেখাইছি আর কি। দেখেন একটা সরু তারকে আমরা নিয়ে বসাইছি এভাবে করে, তো সরু তারের এই ক্রস সেকশনটা কিন্তু একটা কি বৃত্তাকার। সো এখানের মধ্যে আমরা এই ডিস্টেন্সটা এই স্ক্রু গজ দিয়ে আমি পরিমাপ করে ফেলতে পারবো। সো এই যে এইটা ব্যাস, আমরা ব্যাস মাপবো স্ক্রু গজের জন্য, স্ক্রু গজ দিয়ে সচরাচর আমরা ব্যাস মাপি, এভাবে করে আমরা বস্তুটাকে স্থাপন করি। এখন আপনি বলতে পারেন স্যার আগের যে স্লাইড ক্যালিপার্স দেখাইছিলেন তখন বস্তুটা যখন ছোট ছিল তখন আমি এটাকে দাঁতগুলোকে টেনে এভাবে বসাইছি স্লাইড করে, আবার যদি বড় হইতো বস্তুটা তাহলে আমি কি করতাম, দাঁতটাকে মানে ভার্নিয়ার স্কেলটাকে মূল স্কেলের উপরে স্লাইড করে সরাইয়ে আমি জায়গাটা বড় করতে পারতাম। কিন্তু এই ক্ষেত্রে কিভাবে কি করব? এই ক্ষেত্রেও দেখেন এই ক্ষেত্রে এই সাইডে একটা দাঁত আছে, চোয়াল আছে, এই সাইডে একটা দাঁত বা চোয়াল আছে, কিন্তু এই ক্ষেত্রে আমি আগের মতো জায়গাটা বড় করার জন্য এটাকে ঠেলাঠেলি করতে পারবো না, মানে এইভাবে আমি স্লাইড করতে পারবো না।
এটাকে কিভাবে আমার থেকে জায়গাটা বড় করতে হবে কিভাবে, সেটা হচ্ছে এই যে দেখেন এই সার্কুলার যে স্কেলটা আছে সেই স্কেলের সাথে এই এই জিনিসটা কিন্তু কানেক্টেড। আমি একটু মার্ক করি, এই যে দেখেন এইটা এই সার্কুলার পার্টটার সাথে কানেক্টেড। তো কি হয়, আমি সার্কুলার স্কেলটাকে কিন্তু ঘুরাইতে পারি। আমি এভাবে মনে করেন এভাবে ঘুরাইলে সার্কুলার স্কেলটা এই রৈখিক স্কেলের উপরে মানে বৃত্তাকার স্কেলটা রৈখিক স্কেলের উপরে ঘুরতে ঘুরতে কি হবে, সামনের দিকে আগাবে। সো এটা সামনের দিকে আগালে এটাও সামনের দিকে আগাবে, মানে জায়গাটা ছোট হয়ে যাবে। তো এভাবে যদি ঘুরাই, মানে এভাবে ঘুরাইলে যদি সামনে যাই, তাহলে আমি যদি বিপরীত দিকে ঘুরাইলে সেটা কি হবে, পেছনের দিকে আসবে। এটা পেছনের দিকে আসলে এটাও কি হবে, পেছনের দিকে আসবে। তার মানে এই জায়গাটা কি হয়ে যাবে, বড় হয়ে যাবে। সো আগে আমরা স্লাইড ক্যালিপার্সের ক্ষেত্রে ভার্নিয়ার স্কেলকে স্লাইড করে করে আমি অ্যাডজাস্ট করছিলাম, তাই তার নাম দিয়েছিলাম আমরা স্লাইড ক্যালিপার্স। আর এখানের মধ্যে আমরা কি হচ্ছে এই বৃত্তাকার স্কেলটাকে আমি স্ক্রুর মতো ঘুরায় এখানে জায়গাটা সেট করতেছি বা বস্তুটাকে আমি সেট করতেছি, তাই এটার নাম হয়ে গেছে স্ক্রু গজ। স্ক্রুর মতো ঘুরায় সেট করতেছি, তাই আমরা এটাকে বলতেছি কি স্ক্রু গজ বা স্ক্রু গেজ। কোনো কোনো জায়গায় স্ক্রু গজ বলে, কোনো কোনো জায়গায় স্ক্রু গেজ বলে, ইংলিশ প্রনাউন্সিয়েশনের উপর ডিপেন্ড করে আর কি। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে এভাবে করে আমরা সেট করি আর কি। এবার তাহলে আমি মোটামুটি একটা ধারণা পেয়ে গেছি এই যন্ত্র আমি কিভাবে ব্যবহার করি, এই যন্ত্র আমি কিভাবে সেট করি, কি করি না করি, যন্ত্রতে কি আছে না আছে সেটা আমি বুঝে গেছি। আচ্ছা এবার আমি ফর্মুলাতে যাই। আমরা স্ক্রু গজের জন্য আমরা একটা ফর্মুলা দিছি ওই আগেরটার মতো। একটু আগে আমরা স্লাইড ক্যালিপার্সে যেরকম ফর্মুলা দিছি ঠিক সেম টাইপের একটা ফর্মুলা আমি স্ক্রু গজের জন্য দিছি। দেখেন একদম চেহারা সুরত একদম দেখলে মনে হয় যে কি জমজ ভাই। দেখেন তো D = L + C × LC - প্লাস E। এখন কথা হচ্ছে এগুলোর পরিচয়গুলো স্যার একটু দেন। আচ্ছা আমি এখন পরিচয়টা দিই। আমরা স্ক্রু গজ বা স্ক্রু গেজ দিয়ে আমরা সচরাচর কি মাপি, নট লাইক দ্যাট যে সবসময় ওইটাই মাপতে হবে। সচরাচর মাপি যে ব্যাস, আর স্লাইড ক্যালিপার্স দিয়ে সচরাচর মাপি দৈর্ঘ্য। তো স্লাইড ক্যালিপার্সে তাই আমি দৈর্ঘ্য মাপছিলাম, মানে ফর্মুলাতে আমি দৈর্ঘ্য লিখছিলাম, আর এখন এখানে ফর্মুলাতে কি লিখবো, ব্যাস লিখবো। এই যে দেখেন ব্যাস মাপতেছি D, ডায়ামিটার। অনেকে আবার বলবে স্যার এই D মানে কি, ডায়ামিটার মানে হচ্ছে ব্যাস, রেডিয়াস মানে হচ্ছে ব্যাসার্ধ আর কি। যাই হোক আমরা ডায়ামিটার মাপবো। সো ডায়ামিটার মাপার জন্য এই ফর্মুলাটা একটু দেখি। এই D হচ্ছে সেই নির্ণেয় ব্যাস যেটা আমরা মাপবো। L হচ্ছে লিনিয়ার স্কেল পার্ট বা রৈখিক স্কেল পার্ট, মানে বস্তুটাকে আমি এখানে সেট করলে রৈখিক স্কেলের একটা মান পাবো। সেটা কিভাবে পাবো, সেটা প্র্যাকটিক্যাল ক্লাসে আপনাকে প্র্যাকটিক্যাল টিচার দেখাবেন যে কোন দাগটা কিভাবে করে নিতে হয়। এটা হচ্ছে রৈখিক স্কেল পার্ট। এরপর সিটা হচ্ছে বৃত্তাকার স্কেল পার্ট। এই যে বৃত্তাকার যে স্কেল আছে সার্কুলার স্কেল, সেই বৃত্তাকার স্কেলের পার্টটাই হচ্ছে কি সি, বৃত্তাকার স্কেল পার্ট। আর এই যে এলসি, এই এলসি জিনিসটা কি, এলসি হচ্ছে লঘিষ্ঠ গণন। এখন আপনার মনে কোশ্চেন আসতে পারে স্যার এত কঠিন শব্দ, এটা কি, এটা তো বুঝতেছি না কিছু। লঘিষ্ঠ গণন জিনিসটা কি, আগে আমি ওর ফর্মুলা দিয়ে জিনিসটা বুঝাই, পরে আমি ওর অ্যাকচুয়ালি ওটা দিয়ে আমি কি বুঝতে পারি সেটা বুঝাবো। ফর্মুলা দিয়ে যদি বলি লঘিষ্ঠ গণন এলসি = পিচ ডিভাইডেড বাই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, পিচ ডিভাইডেড বাই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। এখন এই পিচ জিনিসটা কি, এটা কিন্তু ক্রিকেট খেলার পিচ না, ঠিক আছে। পিচ জিনিসটা কি সেটা হচ্ছে বলি, আমি যে এই বৃত্তাকার স্কেলটা ঘুরাইতে পারি বলছিলাম না, ঘুরাইলে সেটা সামনে পিছে মুভ করে বলছিলাম না। মনে করেন আমি এভাবে ঘুরাইলে এটা সামনের দিকে যাচ্ছে, বিপরীত দিকে ঘুরাইলে সেটা পেছনের দিকে আসবে। তো এই যে রৈখিক স্কেল বরাবর কিন্তু সে মুভ করতেছে, এটা মনে করেন রৈখিক স্কেল, আমি এটা মনে করেন আমার হাতটা মনে করেন বৃত্তাকার স্কেল, এটা এভাবে ঘুরলে সামনে যাচ্ছে, বিপরীত দিকে ঘুরাইলে সেটা কি হবে, পেছনের দিকে আসতেছে। তো এই যে বলছি ঘুরাইলে মুভ করতেছে, তো বৃত্তাকার স্কেলটাকে যদি আমি 360 ডিগ্রি ঘুরাই অথবা একবার পূর্ণ ঘূর্ণন দিই, একবার পূর্ণ ঘূর্ণন দেওয়া যায় কথা, 360 ডিগ্রি ঘুরানো সেম কথা। তাহলে আমি যদি বলি এই বৃত্তাকার স্কেলটাকে আমি সম্পূর্ণ একবার যদি ঘুরাই বা 360 ডিগ্রি ঘুরাই, কিভাবে ঘুরাইছি সেটা দেখার বিষয় না, এভাবে ঘুরাইছি নাকি এভাবে ঘুরাইছি, মানে এভাবে ঘুরাইলে সামনে যাবে, এভাবে ঘুরাইলে পেছনে আসবে, যেভাবেই ঘুরা না কেন একবার পুরা ঘুরাইতে হবে। যদি বৃত্তাকার স্কেলকে আমি 360 ডিগ্রি ঘূর্ণন দেই বা একটা পূর্ণ ঘূর্ণন দেই, তাহলে সেটা রৈখিক স্কেল বরাবর যতটুকু আগাবে
বা যতটুকু পেছাবে, এভাবে ঘুরাইলে আগাবে, এভাবে ঘুরাইলে কি হচ্ছে, পেছাবে। একবার পূর্ণ ঘূর্ণন দিলে সে রৈখিক স্কেল বরাবর যতটুকু অগ্রসর করবে বা যতটুকু সরবে সেটাই হচ্ছে ওই যন্ত্রের পিচ। তার মানে পিচ কাকে বলে? পিচ হচ্ছে বৃত্তাকার স্কেলকে আমি 360 ডিগ্রি বা 360 ডিগ্রি ঘুরালে অথবা একবার পূর্ণ ঘূর্ণন দিলে তা রৈখিক স্কেল বরাবর যতটুকু সামনে যাবে বা যতটুকু পেছনে যাবে বা যতটুকু সরবে, বুঝে গেছে, যতটুকু সরবে সেটাই হচ্ছে পিচ। আর বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা এটা সচরাচর বলে দেয়, না বললে আমাদের মনে রাখার জন্য আমরা মানগুলো দিয়ে রাখছি। লঘিষ্ঠ গণনার ক্ষেত্রে যদি মান দিয়ে দেয় তাহলে তো দিবে, আর যদি না দেয় মনে রাখবেন পিচ সচরাচর 1 মিলিমিটার হয়। সচরাচর কি হয়? 1 মিলিমিটার। মানে আমি যদি বৃত্তাকার স্কেলটাকে পূর্ণ একবার ঘুরাই তাহলে সেটা রৈখিক স্কেল বরাবর 1 মিলিমিটার সামনে যাবে, বা এভাবে ঘুরালে 1 মিলিমিটার পেছনে আসবে। সামনে যাবে পেছনে যাবে এটা দেখার বিষয় না, একবার ঘুরালে যতটুকু সরবে সেটাই হচ্ছে তার পিচ। এবং এটা যদি পরীক্ষায় দিয়ে দেয় তাহলে তো দিবে, সচরাচর এটা দেয় না, তো আমাদের মুখস্থ রাখতে হয়। মনে রাখবেন পিচ সচরাচর কত হয়? 1 মিলিমিটার হয়। আর বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা পরীক্ষা দিয়ে দিলে দিবে, আর না দিলে আমরা মনে রাখতে পারবো, খুবই সহজ। কত? 100। বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা সচরাচর কত হয়? 100, 100টা হয়। বুঝা গেছে? তাহলে লঘিষ্ঠ গণনটা আমরা মনে রাখতে পারি কত? 1 মিলিমিটার ডিভাইডেড বাই 100। 1/100 বসান, কত হয় ক্যালকুলেটরে বসায় দেখেন, 0.01 মিলিমিটার। তো লঘিষ্ঠ গণন যদি পরীক্ষায় দিয়ে দেয় তাইলে তো ঠিক আছে, যদি না দেয় আমরা মনে রাখতে পারবো লঘিষ্ঠ গণন হচ্ছে 0.01 মিলিমিটার। গেল লঘিষ্ঠ গণন 0.01 মিলিমিটার। আর ইটা কি? এটা তো একটু আগেই দেখছিলেন যে ত্রুটি, ধনাত্মক বা ঋণাত্মক যাই হোক না কেন, ধনাত্মক হলে প্লাস ই হবে, ঋণাত্মক হলে মাইনাস ই হবে, আর এই মাইনাসটা হচ্ছে সূত্রের মাইনাস। যাই হোক, বহুত কিছু আমরা বুঝাই বলছি, এখন একটু আমরা ফর্মুলাটা একটু রিক্যাপ করি নিজেরা। ফর্মুলাটা একটু রিক্যাপ করেন। আর একটা কথা বলে রাখি, যদি স্যার স্ক্রু গজ ওই আগের মতো, যদি স্যার স্ক্রু গজ দিয়ে তো আমরা সচরাচর ব্যাস মাপি, কিন্তু যদি স্যারে যদি আমাকে পরীক্ষায় ওই স্ক্রু গজ দিয়ে যদি দৈর্ঘ্য মাপতে দেয় তাহলে কি আমি মাইন্ড করবো? না স্যার, মাইন্ড করবো না। মানে তখন মনে করেন বস্তুটাকে এইভাবে করে বসাতে হবে আর কি। এই যে মনে করেন এই বরাবর এভাবে করে বসানো হয়েছে, খুব ছোট একটা বস্তুর মনে করেন দৈর্ঘ্য মাপতেছে। এই যে এটা রেড কালার যেটা দেখাইছি সেটা, এই যে রেড কালার যেটা দেখাইছি সেই বস্তুটার দৈর্ঘ্য মাপতেছে মনে করেন। তখন আমরা শুধু ফর্মুলার মধ্যে এখানে ডি এর জায়গায় কি লিখবো? যেহেতু এখানে একটা ক্যাপিটাল এল আছে, আমি স্মল এল লিখতে পারি, অথবা এক্স লিখতে পারি, অথবা ওয়াই লিখতে পারি, অথবা এ বি লিখতে পারি, যা মন চাই লিখবো। তখন সেটাই কি লিখবো? নির্ণেয় দৈর্ঘ্য। সো আমি আবারও বলে দিচ্ছি আপনাদেরকে, ওয়ার্নিং সহকারে বলতেছি যে দেখেন, এটা এখানে রাখলাম, এই দুইটা ফর্মুলাকে একদম কাছাকাছি রাখলাম, এবং একটু ভালো করে খেয়াল করি, আমি আবারও বলতেছি এই ফর্মুলাটা কিন্তু দৈর্ঘ্যের ফর্মুলা না, এই ফর্মুলা কিন্তু স্লাইড ক্যালিপার্সের ফর্মুলা। আবার এই ফর্মুলা কিন্তু ব্যাসের ফর্মুলা না, এই ফর্মুলা কিন্তু স্ক্রু গজের ফর্মুলা। তার মানে স্ক্রু গজ দেখলেই মাত্র আমি এই ফর্মুলা ইউজ করব, আর স্লাইড ক্যালিপার্স দেখলেই মাত্র আমি ওই ফর্মুলা ইউজ করব। নট লাইক দ্যাট যে দৈর্ঘ্য বললে আমি ওইটা দেখব, ব্যাস বললে এটা দেখব, এটা করব না। বেশিরভাগ স্টুডেন্টের মধ্যে এই গোড়াতেই গলত থাকে যে এটা মনে করে যে দৈর্ঘ্যের সূত্র, এটা মনে করে ব্যাসের সূত্র। আমি বারবার বলতেছি এই ধরনের ভুল যেন না হয়। এটা আমি যখন অফলাইন ক্লাস করাই তখনও কিন্তু ক্লাসের মধ্যে কিছু কিছু স্টুডেন্ট দেখা যায় ক্লাসের শুরুতে আমি বলছি মনোযোগ দেয় নাই, একটু পরে যখন ম্যাথ করাতে যাব তখন ওকে আমি ম্যাথ লিখতে কোশ্চেন দেখে বলছে দৈর্ঘ্য নির্ণয় করো, সে ডাইরেক্ট দৈর্ঘ্য এই সূত্রটা ইউজ করে ফেলছে। কিন্তু আসলে ম্যাথের মধ্যে দেখা যাচ্ছে দৈর্ঘ্যটা মাপছে কাকে দিয়ে? স্ক্রু গজ দিয়ে। তা আসলে কি এটা ইউজ করা যাবে? স্ক্রু গজ বললে তো আমার এটা ইউজ করতে হবে। বুঝা গেছে? তো এই ধরনের ভুল যেন না হয়, এটা কিন্তু বেশি বেশি হয়। সেই জন্য দেখি এবার আমি আপনাদেরকে 2 মিনিট সময় দিলাম, দুইটাকে পাশাপাশি রেখে একদম রিকেপ করে একটু মাথায় সেট করে ফেলেন, যাতে করে আমরা একটু পরে ম্যাথ যখন করব তখন যাতে জিনিসগুলা মনে থাকে। এই দেখেন এস এর মান, মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য সচরাচর 1 মিলিমিটার। সচরাচর কত? 1 মিলিমিটার। আর এই যে পিচের মধ্যে এই পিচটা সচরাচর 1 মিলিমিটার। ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা কত? 20। বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা কত? 100। এই যে যেগুলো আলাদা করে মনে রাখতে বলছি সেগুলো একটু ভালো করেই মনে রাখবেন। আচ্ছা, যাদের এখনো দেখা শেষ হয় নাই জিনিসটাকে পজ করে জিনিসটা দেখে নেবেন। আমরা এখন একটু ম্যাথে চলে যাই। ম্যাথে কিন্তু এখানে সলভ সহ দেওয়া আছে, আপনারা সলভ দেখবেন না। আমি আবার বলতেছি, আমার এখানে লিখতে যাতে বেশি সময় নষ্ট না হয় সেজন্য আমি সলভ দিয়ে রাখছি, কিন্তু আমার সাথে আপনারা কোয়েশ্চেন পড়বেন, জিনিসগুলো বুঝবেন, তারপর সলভ দেখবেন, তাহলে জিনিসটা ফ্রুটফুল হবে। এবার দেখি, এই যে কোয়েশ্চেনটা আমরা দেখি, সলভ দেখিয়েন না, আমি কোয়েশ্চেনটা দেখি। কোয়েশ্চেনে কি বলা আছে দেখেন,
রিডিং পড়তেছি। একটি স্লাইড ক্যালিপার্স দিয়ে তারের দৈর্ঘ্য পরিমাপ করতে গিয়ে প্রধান স্কেল পার্ট পাওয়া গেল 3.2 সেন্টিমিটার। আমি একটু মার্ক করে রাখি জিনিসগুলা। 3.2 সেন্টিমিটার পাওয়া গেছে হচ্ছে আমার প্রধান স্কেল পার্ট। ভার্নিয়ার স্কেলের 20 ঘরের মধ্যে, মানে এখানে আমাকে ইনডাইরেক্টলি বলে দিচ্ছে ভার্নিয়ার স্কেলের 20টা ঘর আছে। এটা না বললেও কিন্তু আমরা জানি ভার্নিয়ার স্কেলের যে 20টা ঘর থাকে, এটা কিন্তু একটু আগে আমি আপনাদেরকে মুখস্থ করাইছি। ভার্নিয়ার স্কেলের 20 ঘরের মধ্যে 5 নম্বর ঘরটি, মানে ভার্নিয়ার স্কেলের 5 নম্বর ঘরটি মিলে গেল প্রধান স্কেলের একটি ঘরের সাথে। প্রধান স্কেলের কার সাথে মিলছে সেটা আমার দেখার বিষয় না, মিলছে এটাই হচ্ছে কথা। কে মিলছে? ভার্নিয়ার স্কেলের 5 নম্বর ঘরটি মিলছে। তার মানে এখানে আলটিমেটলি আমাকে কি দিয়ে রাখছে? ভার্নিয়ার সমাপাতনও দিয়ে রাখছে। আমরা জাস্ট কোশ্চেন রিড করতেছি, কোশ্চেন থেকে ইনফরমেশনগুলো গ্যাদার করে জাস্ট মান ফর্মুলাতে বসা দিব, অ্যান্সার শেষ। এই চ্যাপ্টারের ম্যাথগুলো এরকমই। তো যেটা বলতেছি, ভার্নিয়ার স্কেলের 20 ঘরের মধ্যে 5 নম্বর ঘরটি মিলে গেল প্রধান স্কেলের একটি ঘরের সাথে। অতঃপর তারটির ব্যাস পরিমাপ করতে গিয়ে দেখা গেল, ব্যাস পরিমাপ করছে কাকে দিয়ে? স্ক্রু গজ দিয়ে। প্রথমে কি করছিল যে দৈর্ঘ্য মাপছে কাকে দিয়ে? স্লাইড ক্যালিপার্স দিয়ে। একটু ভালো করে মনে রাখবেন, দৈর্ঘ্য মাপছে কাকে দিয়ে? স্লাইড ক্যালিপার্স দিয়ে, যেটা হওয়ার কথা। ব্যাস মাপছে স্ক্রু গজ দিয়ে। তখন কি করছে? বল কি তারটির ব্যাস পরিমাপ করতে গিয়ে স্ক্রু গজের রৈখিক স্কেল পার্ট পাওয়া গেল 5 মিলিমিটার। স্ক্রু গজের রৈখিক স্কেল পার্ট পাওয়া গেছে কত? 5 মিলিমিটার। বৃত্তাকার স্কেল পার্ট পাওয়া গেছে 20। আর লঘিষ্ঠ গণন বলে দিছে, আমরা যেটা মুখস্থ রাখছিলাম সেটাই, এবং সচরাচর লঘিষ্ঠ গণন সেটাই থাকে 0.01 মিলিমিটার। আচ্ছা, একটা কথা একটু মিস করে গেছি, লঘিষ্ঠ গণন জিনিসটা দিয়ে আদৌ আমরা বুঝি কি? এটা আপনাদের মনে কোশ্চেন রয়ে গেছে, আমি জানি। আমি তো একটু আগে লঘিষ্ঠ গণনের ফর্মুলাটা দেখাইছি। ভার্নিয়ার ধ্রুবকটাকে কিন্তু আমি বেসিক সহ বোঝানোর চেষ্টা করছি, কিন্তু লঘিষ্ঠ গণন কিন্তু আমি বেসিক সহ বলি নাই। সেটা কি এবার একটু বলি। লঘিষ্ঠ গণন এলসি 0.01 মিলিমিটার। এটা দ্বারা আমি কি বুঝতেছি? যদি আপনাকে কখনো কোনো টিচার কোশ্চেন করে যে তুমি একটা স্ক্রু গজ নিলা, সেই স্ক্রু গজের লঘিষ্ঠ গণন 0.01 মিলিমিটার, বলতে তুমি কি বুঝো? এবার আসি আমরা সেটার ব্যাখ্যাটা। লঘিষ্ঠ গণন নাম শুনে বোঝা যাচ্ছে, লঘিষ্ঠ গণন। লঘিষ্ঠ মানে কি? দ্য লিস্ট, লিস্ট মানে লোয়েস্ট, সবচেয়ে মিনিমাম, সর্বনিম্ন। গণন মানে কি? গণনা করা যাবে। তার মানে সর্বনিম্ন যত মানের ব্যাস আমি সূক্ষ্মতার সাথে কোন একটি স্ক্রু গজ দ্বারা পরিমাপ করতে পারবো, সেইটাকেই বলা হয় ওই যন্ত্রের লঘিষ্ঠ গণন। অর্থাৎ এই যন্ত্রটার এই স্ক্রু গজের লঘিষ্ঠ গণন 0.01 মিলিমিটার, মানে হচ্ছে আমি ওর ব্যাস সর্বনিম্ন 0.01 মিলিমিটার যদি হয়, তাও আমি সূক্ষ্মতার সাথে পরিমাপ করতে পারবো। এর চেয়ে ছোট হয়ে গেলে আর সূক্ষ্মতার সাথে পরিমাপ করতে পারবো না। তার মানে আমি কোনো একটা যন্ত্রের লঘিষ্ঠ গণনের উপর যন্ত্রটার সুবেদী কতটুকু সেটা আমরা বলতে পারি। তাই পরীক্ষায় যদি কখনো আপনাকে জিজ্ঞেস করে বা প্র্যাকটিক্যালে যদি জিজ্ঞেস করে 0.1 মিলিমিটার, 0.01 মিলিমিটারের একটা স্ক্রু গজ, আর একটা লঘিষ্ঠ গণনের একটা স্ক্রু গজ, আর একটা হচ্ছে 0.001 মিলিমিটার লঘিষ্ঠ গণনের একটা স্ক্রু গজ, তাহলে এই দুইটার মধ্যে কোনটার দাম একটু বেশি হতে পারে বা কোনটা বেশি সুবেদী হতে পারে? অ্যান্সার হচ্ছে এইটা। কেন? কারণ আমি এই যন্ত্রটা দিয়ে 0.001 মিলিমিটার ব্যাসের একটা তারের মানে ব্যাস আমি খুব সূক্ষ্মতার সাথে নির্ণয় করতে পারবো। অপরদিকে 0.001 যেটা বলছি সেটা হচ্ছে এই সর্বনিম্ন এই ব্যাস পর্যন্ত আমরা তাকে সূক্ষ্মতার সাথে মাপতে পারবো। আর আমরা জানি যখন কোনো একটা জিনিসকে খুব সূক্ষ্মতার সাথে, খুব ছোট মানের কোন একটা কিছু আমরা সূক্ষ্মতার সাথে নির্ণয় করতে যাই, তখনই আমার আসলে যন্ত্রটার অ্যাকুরেসি, যন্ত্রটার দাম, যন্ত্রটার কমপ্লেক্স যেই ব্যাপার স্যাপার সেই জিনিসগুলো চলে আসে। তাহলে আমি বলতে পারি যে এই যন্ত্রগুলোর মধ্যে বা স্ক্রু গজের মধ্যে যখন লঘিষ্ঠকরণ, স্ক্রু গজের লঘিষ্ঠকরণ যত কমবে, তত যন্ত্রের পাওয়ার বলা ঠিক হবে না, আসলে যন্ত্রের সুবেদী যে বিষয়টা আছে, সেই যন্ত্রের সুবেদী পার্টটা হচ্ছে কি বাড়তে থাকবে এবং যন্ত্রের দামও বেড়ে যাবে। আচ্ছা, গেল। এবার আমরা ওই ম্যাথটাতে যাই। একটি স্লাইড ক্যালিপার্স দিয়ে তারের দৈর্ঘ্য পরিমাপ করতে গিয়ে দেখা গেল প্রধান স্কেল পার্ট হচ্ছে 3.2 সেন্টিমিটার। ভার্নিয়ার স্কেলের 20 ঘরের মধ্যে 5 নম্বর ঘরটি মিলে গেল প্রধান স্কেলের একটি ঘরের সাথে। তাইলে এখানে আমাকে স্লাইড ক্যালিপার্সের ক্ষেত্রে প্রধান স্কেল পার্ট দিয়ে দিছে, ভার্নিয়ার সমপাতন দিয়ে দিছে, তারপর কি বলছে, অতঃপর তারটির ব্যাস মাপতে গিয়ে স্ক্রু গজের রৈখিক স্কেল পার্ট সেটাও দিয়ে দিছে, বৃত্তাকার স্কেল পার্ট সেটাও দিয়ে দিছে, লঘিষ্ঠ গণন সেটাও দিয়ে দিছে। এখন আমাকে কি বলছে? গতে বলছে কি তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত। এই যে তারটা আমি ইউজ করছি বা যে তারটা আমি পরিমাপ করছি সেটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত। এরপরে
এটা আসলে গতে দিবে আর কি, এখানে আমি 1 আর 2 দিছি, এটা সিকিউতে আসলে গ দিবে আর এটা হচ্ছে ঘ দিবে। ঘতে কি বলছে, বলছে কি পানিবর্তী বিকারে ছেড়ে দিলে কি পরিমাণ পানি অপসারণ করবে। যদিও এই মানে ঘ এর পুরো পার্টটা আমি করাবো না, কারণ ঘ এর অর্ধেক অংশ হচ্ছে এই প্রথম অধ্যায়ের পড়া, বাকি অর্ধেক অংশ হচ্ছে পঞ্চম অধ্যায়ের পড়া। পঞ্চম অধ্যায়ে আমরা যখন পড়াবো তখন পঞ্চম অধ্যায়ের পার্টগুলো নিয়ে আলোচনা করব, বস্তু ভাসবে ডুববে বা কতটুকু পানি অপসারণ করবে কি না কি, সেগুলো আমরা পঞ্চম অধ্যায়ে দেখবো। এখানে প্রথম অধ্যায়ে যে পার্টটা আছে আমি সেটা এখানে একটু আলোচনা করার চেষ্টা করবো আর কি। দেখি আচ্ছা, দেখি তারার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। প্রথমে আমরা ইনফরমেশন যে গ্যাদার করছিলাম সেগুলো খাতায় একটু তুলি। সেটা কি, তারার প্রস্থচ্ছেদ, মানে তারটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বের করতে হলে আমার কি লাগবে, তারার ব্যাস লাগবে। আমরা জানি তারটা একটা কি বৃত্তাকার, যেহেতু বৃত্তাকার প্রস্থচ্ছেদ আছে তাহলে ওর ব্যাসটা কত হবে, আমরা যেই যন্ত্র দিয়ে ইউজ করছি, যে যন্ত্র দিয়ে বের করছি সেটা থেকে হবে আর কি। আর আমরা ক্ষেত্রফল কি জানি, পাই আর স্কোয়ার। বৃত্তের ক্ষেত্রফল কি হবে, পাই আর স্কোয়ার। তো আর এর মান জানতে হলে আমার ডি এর মান জানতে হবে, মানে ব্যাসার্ধের মান জানতে হলে আমার ব্যাসের মান জানতে হবে। তো ব্যাস আমি কি দিয়ে মাপছি, এখানে লিখে দিছে তারটির ব্যাস মাপছি আমি স্ক্রু গজ দিয়ে। এবার তাহলে আমি ইনফরমেশনগুলো একটু নিই। স্ক্রু গজের রৈখিক স্কেল পার্ট, মানে আমরা কি জানি, একটু আগেই পড়তে বলছিলাম আপনাদেরকে, সেটা কি ক্যাপিটাল এল রৈখিক স্কেল পার্ট কত 5 মিলিমিটার। বৃত্তাকার স্কেল পার্ট কি হবে সি, সেটা কত, সেটা বলেছে 20, এই যে লিখলাম সি ইজ ইকুয়ালস টু 20। তারপর কি লঘিষ্ঠ গণন, সেটা কি এলসি হচ্ছে কত 0.01 মিলিমিটার। এরপরে এই যন্ত্রতে কি আদৌ কোনো ত্রুটি আছে বা কোনো কিছু বলছে, কোনো কিছুই কিন্তু বলা হয় নাই, তাহলে এই ই এর মানটা কি হবে, এখানে 0 হবে। যদি বলা হয়তো ত্রুটি আছে বা আমি কোশ্চেন পড়ে বুঝতে পারতাম যে এখানে কোনো না কোনো একটা ঘাবলা আছে, তখন আমরা এই ত্রুটির মানটা তখন সেখান থেকে বের করবো আর কি। একটু পরে ত্রুটি রিলেটেড একটা ম্যাথ করবো আমরা, সেখান থেকে জিনিসটা একটু ক্লিয়ার করবো আর কি। তাহলে এবার আমরা কি করব, স্ক্রু গজের সূত্রটা ইউজ করি। স্ক্রু গজের সূত্র কি, ডি ইজ ইকুয়ালস টু এল প্লাস সি ইন্টু এল সি মাইনাস প্লাস মাইনাস এরর। মানগুলো বসাই দিই। তবে মনে রাখতে হবে এখানে সব এই ফর্মুলাতে আমি যা যা মান তুলবো সবগুলো কিন্তু একই এককে থাকতে হবে, হয় মিলিমিটার, না হয় সেন্টিমিটার, না হয় ইঞ্চ, না হয় ফিট, সবগুলো একই এককে থাকতে হবে। তো বাই ডিফল্ট এখানে আমাদের সবগুলার একক কিন্তু সেম দিয়ে দিচ্ছে, যার কারণে আমার থেকে এটা আর কি করতে হচ্ছে না, কনভার্ট করা লাগতেছে না। এই যে এল ইজ ইকুয়ালস টু 5 মিলিমিটার, সি এর তো একক থাকবে না, সি এর হচ্ছে কততম দাগ মিলছে বা কত দাগ মিলছে সেটা আমাকে, বা কত দাগ পাইছি সেটা বলে দিবে বৃত্তাকার স্কেলের ক্ষেত্রে। আর এল সি এর মানও মিলিমিটারে দিয়ে দিচ্ছে। এবার আমরা এখানে বসাই দিই, সবগুলো মিলিমিটারে বসাই দিলাম। এই যে এল এর মান বসাইলাম 5, সি এর মান বসাইলাম 20, এল সি এর মান বসাইলাম 0.01 মাইনাস এররের মান 0। ক্যালকুলেশন করে পাইলাম 5.2 মিলিমিটার। তো সেটাকে আমি মিটারে নিয়ে যাচ্ছি। আমি অ্যান্সার কিন্তু এখানে শেষ, মিলিমিটার মানে এই আমাকে যদি ব্যাস মাপতে বলতো তাহলে আমি এখানে মিলিমিটার বের করে এখানেই থেমে যেতাম, কিন্তু আমাকে কি বলছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বের করতে। তো আমি আসলে এসআই পদ্ধতিতে একটু করার সবসময় আমি প্রেফার করি আর কি, যে ম্যাট্রিক পদ্ধতিতে এমকেএস পদ্ধতি, দৈর্ঘ্যকে মিটারে রাখবো, ভরকে কেজিতে রাখবো, আর সময়টা সেকেন্ডে থাকবে। তাই আমি মিলিমিটারকে মিটারে নিয়ে চলে গেছি, কত দিয়ে 1000 দিয়ে ভাগ করে। এরপরে আমি ক্ষেত্রফল বের করি, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ ইজ ইকুয়ালস টু পাই আর স্কোয়ার। আবার আমি চাইলে এখানে আর এর জায়গায় আমি যেহেতু ব্যাস পায়ে গেছি তাহলে আমি আর এর জায়গায় বসাতে পারি d/2, বসাই দিই। বসাই দিলে পাওয়া যায় কি d/2 হোল স্কোয়ার। তাহলে পাই ডি স্কোয়ার ব্র্যাকেট তুলে দিলে 2 স্কোয়ার কত 4, এখানে মান বসাই দিলে হয়ে যাবে। যদি আপনাদের এটা বুঝতে একটু কষ্ট হয় তাহলে আপনারা ওই যে ব্যাস পাইছেন সেই ব্যাসকে ক্যালকুলেটরে 2 দিয়ে ভাগ করে ব্যাসার্ধে নিয়ে যান, তারপর পাই আর স্কোয়ারের মধ্যে বসাই দেন, অ্যান্সার কিন্তু এটাই আসবে। এই যে এত মিটার স্কোয়ার, আমি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল মিটার স্কোয়ারে নিয়ে ফেললাম। ওকে, এরপরে ঘতে যাই আমরা। ঘতে বলছে পানিবর্তী বিকারে ছেড়ে দিলে কি পরিমাণ পানি অপসারণ করবে। কোয়েশ্চেনটাকে আমি একটু এডিট করে দিই, এখানে পানি অপসারণের পার্টটা বাদ দেন। কোয়েশ্চেন হচ্ছে তারটির আয়তন কত। ঘতে মনে করেন আমি কোয়েশ্চেনটা বললাম তারটির আয়তন কত। তো আমরা জানি যে কি, একটু আগেই বলে দিছি দৈর্ঘ্য মাপছি ব্যাস মাপছি, তাহলে বোঝা যাচ্ছে তারটা কেমন। না বললে আপনারা জানেন তার সচরাচর কি হয়, সিলিন্ডার শেপের হয়। এই যে মনে করেন এরকম সিলিন্ডার আকৃতির একটা তার। তাইলে আমি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল পেয়ে গেছি। আমরা ঘন জ্যামিতিতে পড়ছি আশা করি, ঘন জ্যামিতি হায়ার ম্যাথের মধ্যে 13 চ্যাপ্টার নাম্বার 13 ওইখানে পড়ছেন আপনারা। যখন কোনো একটা ঘন আকৃতির বস্তু বা ঘন বস্তু নিব, তখন তার আয়তন আমরা ওর ভূমির ক্ষেত্রফল আর উচ্চতা থেকে বের করে ফেলতে পারি। কিরকম, ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। বা একটা আয়তাকার ঘন বস্তু বলেন, সিলিন্ডার আকৃতির বস্তু বলেন, কোনো একটা ঘন বস্তু যদি থাকে তাহলে ওর ভূমির ক্ষেত্রফল যদি আমি জানি, সেই ভূমির ক্ষেত্রফলকে আমি যদি তার উচ্চতা দিয়ে গুণ করে দিই তাহলে আমি তার আয়তন পেয়ে যাব। সো এই ক্ষেত্রে সিলিন্ডারের ভূমির ক্ষেত্রফল কোনটা, ওই যে একটু আগে যেটা পাইছি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল,
সেটা, তো সেটাকে আমি কি করবো, উচ্চতা দিয়ে গুণ করবো। এখন কথা হচ্ছে উচ্চতা কি, তা আমরা তারটাকে এভাবে রাখলে উচ্চতা হয়, এভাবে রাখলে সেটা কি হয়ে যায়, দৈর্ঘ্য হয়ে যায়। তো আমরা কি মাপছি, উচ্চতা বা দৈর্ঘ্যটা আমরা কি দিয়ে মাপছি, এই যে দেখেন স্লাইড ক্যালিপার্স দিয়ে। তার মানে আমি এই যে এ পেয়ে গেছি, এই এটা যে পাইছি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, সেটাকে আমি দৈর্ঘ্য দিয়ে গুণ করে দিলে কাজ শেষ। এটা আমি দৈর্ঘ্য লিখে দিই, এটা আমি উচ্চতাটাকে মুছে একটু দৈর্ঘ্য লিখে দিই, এই যে এই এল, এই দৈর্ঘ্য লিখে দিলাম। এবার দৈর্ঘ্যটা আমি কি দিয়ে মাপছি, স্লাইড ক্যালিপার্স দিয়ে। এই যে লিখলাম এখানে আয়তন ভি, ভি মানে হচ্ছে ভলিউম, এ মানে হচ্ছে এরিয়া, এল মানে হচ্ছে লেন্থ, তাহলে ভি ইজ ইকুয়ালস টু এ ইন্টু এল। এবার যাই আমরা স্লাইড ক্যালিপার্সে। স্লাইড ক্যালিপার্সে কি কি পাইছি, বলছে মূল স্কেল পার্ট কত, এম, এম ইজ ইকুয়ালস টু কত, 3.2 সেন্টিমিটার। ভার্নিয়ার সমপাতন মানে ভি, সেটা কত, সেটা হচ্ছে 5। আর এখানে কিন্তু ওই কত গড়ের সমান, কত গড়ের চেয়ে বড়, কত গড়ের চেয়ে ছোট, এই কথাগুলো বলে নাই। মানে ভার্নিয়ার স্কেল আর মূল স্কেলের মধ্যে কোনো কম্প্যারিজন এখানে দেওয়া হয় নাই। তাহলে আমি ভার্নিয়ার ধ্রুবকের মানটা ওই সূত্র কোনটা ইউজ করব, 2 নাম্বারটা। 2 নাম্বারটা কোনটা, ওই যে ভিসি ইজ ইকুয়ালস টু এস ডিভাইডেড বাই এন। এখন এস কি, এস এর মান বলে দিছে মনে হয়, না বললে আমরা জানি, তবুও একটু দেখি এস এর মান কি বলছে। এস হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য, দেওয়া নাই। আর এন এর মান দিয়ে দিছে, না দিলেও আমরা পারতাম, সেটা না দিলেও কিন্তু আমরা পারতাম। পরীক্ষায় আমরা সবসময় ওয়ার্স্ট কেস সিনারিও চিন্তা করে প্রিপারেশন নিব, যে পরীক্ষায় এই ইনফরমেশন দিবে না, যেগুলো আমরা মুখস্থ রাখতে পারবো সেগুলো দিবে না। এই ধরনের চিন্তা রেখে যদি আপনি প্রিপারেশনটা নেন, তাহলে আপনার প্রিপারেশনটা ভালো হবে। যদি চিন্তা করে রাখেন না এই ধরনের ইনফরমেশন আমি জানি, তাও পরীক্ষায় দিয়ে দিবে, তো আপনি জানেন পরীক্ষায় দিয়ে দিবে ঠিক আছে, কিন্তু আপনি যদি না জানতেন, পরীক্ষা যদি না দেয়, তাহলে ওই ম্যাথটা আপনি ওই জায়গায় আটকে যাবেন। এবং বোর্ড পরীক্ষায় কোর্সে রিসেন্ট টাইমে চট্টগ্রাম বোর্ডে এই টাইপের কোয়েশ্চেনগুলো আসছে, যেখানে ইনফরমেশন দেওয়ার কথা ছিল সেগুলো দেয় নাই, যে তুমি সেটা মুখস্থ জানো। সো এই আপনার সামান্য এই একটা ইনফরমেশনের কারণে পুরো একটা 10 নাম্বারের সিকিউ আপনি অ্যান্সার করতে পারতেছেন না। তো সেই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে এস এর মান যদি দিয়ে দেয় তাহলে আমরা পারতাম, যেহেতু দেয় নাই, আমি একটু আগেই বলছিলাম আপনাকে এস এর মান কত, এস মানে কি, মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য, যেটা সচরাচর হয় 1 মিলিমিটার। আর এন কত, এন হচ্ছে এখানে বলে দিছে, না বললেও পারতাম 20টা, মানে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা 20। আর ত্রুটির কোনো মান দেয় নাই, তাই আমি এখানে ইয়ের মান কত বসাবো, 0 বসাবো। তো এখন সবগুলোকে একই এককে নিয়ে চলে যাই। দেখেন এটা সেন্টিমিটার আছে, এটা মিলিমিটার আছে, তো আমার ইচ্ছা হয়েছে সবগুলোকে সেন্টিমিটারে নিব। আপনি চাইলে সবগুলোকে মিলিমিটারে নেন, কোনো সমস্যা নাই। সো সবগুলোকে সেন্টিমিটারে নেওয়ার জন্য যেটা সেন্টিমিটার আছে সেটা ঠিক আছে, আর যেটা মিলিমিটার আছে সেটাকে আমি সেন্টিমিটারে কেমনে নিব, মিলিমিটার থেকে সেন্টিমিটারে নিতে হলে আমার কি করতে হবে, 10 দিয়ে ভাগ করতে হবে। আর সেন্টিমিটার থেকে মিলিমিটারে নিতে হলে 10 দিয়ে গুণ করতে হবে। সো এখানে করি আমরা, এই যে বসাচ্ছি L ইজ ইকুয়ালস টু এম প্লাস ভি ইন্টু ভিসি মাইনাস প্লাস মাইনাস এরর, বসাই দিই মানগুলা বসাইলে কি হয়, এম এর মান 3.2 সেন্টিমিটার প্লাস ভি এর মান 5 ইন্টু ভিসি এর মান কত ছিল, 1/20 ছিল, কিন্তু আমি সেটাকে কি করছি, 10 দিয়ে ভাগ করে দিছি, তার মানে সেটাও কিসে চলে গেছে, সেন্টিমিটারে চলে গেছে। তাহলে ক্যালকুলেশন করে অ্যান্সারটা আসা হচ্ছে 3.225 সেন্টিমিটার গেল। এবার আমি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা মিটার স্কয়ারে পাইছি, তাহলে দৈর্ঘ্যটাকে যদি মিটারে নিয়ে যাই, তাহলে এই দুইটাকে গুণ করে দিলে আমি মিটার কিউবে আয়তন পেয়ে যাব। তাহলে এই যে মিটারে নিয়ে গেলাম, সেন্টিমিটারকে মিটারে কিভাবে নিব, 100 দিয়ে ভাগ করে, 100 দিয়ে ভাগ করলাম, পাইলাম। এবার আমি এখানে গুণ করে দিলাম ভি ইজ ইকুয়ালস টু এ ইন্টু এল, এ এর মান মিটার স্কয়ারে পাইছিলাম, আর এল এর মান হচ্ছে মিটারে পাইছি, গুণ করে দিলে এত মিটার কিউব পেয়ে গেলাম। শেষ, আমার অ্যান্সার এখানেই শেষ। এরপর এগুলো আর দেখার দরকার নাই, এটা পঞ্চম অধ্যায়ের পড়া, পঞ্চম অধ্যায়ে আমরা আজকের ক্লাসে আলোচনা করবো না। তো এটা একটু 1 মিনিট আপনারা একটু দেখেন, তারপর আমরা পরের কোশ্চেনে যাব। আর যদি 1 মিনিটও দেখা না হয়, যেহেতু রেকর্ড ক্লাস, আপনারা জাস্ট পজ করে অ্যান্সারটা একটু মিলাই নেবেন আর কি, ক্যালকুলেটার সহ। সবাই আমার সাথে সাথে ক্লাসে কিন্তু ক্যালকুলেটার ইউজ করবেন, ইউজ করে অ্যান্সার মিলে কিনা দেখবেন, তাহলে আপনার কনফিডেন্স লেভেলটা একটু বিল্ড আপ হবে। অ্যান্সার দেখার দরকার নাই, আপাতত কোশ্চেনটা একটু দেখেন আমার সাথে। দেখি কি বলা হয়েছে, বলছে কি, একটি স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা 20, না বললেও পারতাম। ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ প্রধান স্কেলের শূন্য দাগের সাথে না মিলে 2 ঘর বাম দিকে আছে, ঝামেলা এখানেই লাগছে। যখনই আমরা এই ধরনের ইরিলেভেন্ট কোনো কথাবার্তা দেখবো, তখন বুঝতে পারবো হ্যাঁ এখানে কোনো একটা ঘাবলা আছে। আচ্ছা দেখি কি ঘাবলা আছে, এটা একটু পরে বুঝবো আমরা। এরপরে বাকিটা দেখি। এই যন্ত্র দিয়ে গোলকের ব্যাস পরিমাপ করছি, কি করছে, কাকে দিয়ে, স্লাইড ক্যালিপার্স দিয়ে। স্লাইড ক্যালিপার্স দিয়ে কি মাপছি, ব্যাস মাপছি। মাইন্ড করা যাবে, মাইন্ড করা যাবে না। ব্যাস আমরা সচরাচর মাপি কাকে দিয়ে, স্ক্রু গজ দিয়ে। স্লাইড ক্যালিপার্স দিয়ে আমরা দৈর্ঘ্য মাপি। কিন্তু একটু আগেই আমি বোঝানোর সময় বলছিলাম যে স্লাইড ক্যালিপার্স দিয়েও চাইলে স্যারে ব্যাস মাপতে বলতে পারে।
সো সেখানে যদি আপনি ওই যে ব্যাসের সূত্র বলে মুখস্থ করে রাখেন তখন আপনি স্ক্রু গজের সূত্র বসা দিবেন 00। শুরুতে আমি যখনই খাতা কাটি তখনই এই ধরনের ফর্মুলা যখন ইরিলেভেন্ট ফর্মুলা ইউজ করে ব্যাস বললে ব্যাস দিয়ে স্ক্রু গজের ফর্মুলা যারা ইউজ করে ওর ওখানেই আমি 00 দিয়ে দিই, কারণ ওর বেসিকেই ঝামেলা। কারণ ও স্লাইড ক্যালিপার্সের ফর্মুলা কি স্ক্রু গজের ফর্মুলা কি সেটা জানেই না, ও শুধু দৈর্ঘ্যের ফর্মুলা ব্যাসের ফর্মুলা পড়ে চলে গেছে। যারা ক্লাস করে না আর কি, ক্লাস না করে পরীক্ষার আগের দিন রাতে ওই যে বই খুলে ফর্মুলা মুখস্থ করতে যায় তখন ওই যে স্ক্রু গজের ফর্মুলাটা সে ব্যাসের ফর্মুলা হিসেবে মুখস্থ করে আর স্লাইড ক্যালিপার্সের ফর্মুলাটা দৈর্ঘ্যের ফর্মুলা হিসেবে ইউজ করে, কিন্তু পরীক্ষা স্যারে উল্টা দিয়ে দিছে, স্লাইড ক্যালিপার্স দিয়ে ব্যাস মাপতে দিছে, স্ক্রু গজ দিয়ে দৈর্ঘ্য মাপতে দিছে, তখন 00। আচ্ছা দেখি ব্যাস পরিমাপ করতে গিয়ে দেখা গেল প্রধান স্কেল পার্ট 9.4, ভার্নিয়ার সমাপতন 7। আচ্ছা গেল। এবার এই যে এখানে ঝামেলাটা লাগছে সেইটা আমি একটু ক্লিয়ার করি, আমরা আবার আমাদের আগের চিত্রতে চলে যাই। খেয়াল করেন স্লাইড ক্যালিপার্স, স্লাইড ক্যালিপার্সের প্রথমে কিন্তু প্র্যাকটিক্যাল ক্লাসে আপনাকে স্যারে যন্ত্র ঠিক আছে কিনা বা যন্ত্রে কোনো ত্রুটি আছে কিনা সেটা নির্ণয় করতে বলবে, বা আপনাকে ভাইভাতে একটা যন্ত্র স্লাইড ক্যালিপার্স ধরাই দিয়ে জিজ্ঞেস করবে এটার কোনো ত্রুটি আছে কিনা আমাকে একটু বলো। তখন কি করতে হবে খেয়াল করেন, আমি স্লাইড ক্যালিপার্সে এখানে একটা বস্তু রাখছি, রেখে 2 দাঁত এভাবে করে মিলায় রাখছিলাম। আচ্ছা যদি বস্তু না থাকতো, ওখানে যদি কোনো বস্তু না থাকতো, ফাঁকা থাকতো, তাহলে কি হতো? দেখেন যদি এখানে কোনো বস্তু না থাকতো আমি এই দাঁত আর এই দাঁত এভাবে করে একসাথে লাগাই দিতে পারতাম, মানে যন্ত্রটা এরকম ছিল তো এই 2টা দাঁতকে আমি একসাথে চেপে এরকম করে লাগাই দিতে পারতাম। তখন কি হওয়ার কথা দেখেন, এই ভার্নিয়ার স্কেলটা মূল স্কেল বরাবর এরকম সামনে চলে আসবে, এসে একদম জায়গাটা 0 করে দিবে, জায়গার এখানে কোনো ফাঁকা থাকবে না। তখন কি হবে জানেন, যদি যন্ত্রটা ঠিক থাকে মানে কোনো ত্রুটি না থাকে, যান্ত্রিক কোনো আপাতত ত্রুটি নাই যদি আমি বলতে চাই, তাহলে কি হবে জানেন, তখন এই যে এই দাঁতের সাথে আমি যদি মিলাই দিই তখন দেখবেন ভার্নিয়ার স্কেলের 0 দাগ মূল স্কেলের একেবারে 0 দাগের সাথে মিলে গেছে। যদি না মিলে ডানে বা বামে থাকে তাইলে বুঝে নিব সেখানে কি আছে, যান্ত্রিক ত্রুটি আছে। এই কথাটাই আমাকে এই কোয়েশ্চেনটাতে বলছে যে দেখেন ভার্নিয়ার স্কেলের 0 দাগ প্রধান স্কেলের 0 দাগের সাথে না মিলে 2 ঘর বাম দিকে আছে, তার মানে এখানে যান্ত্রিক ত্রুটি আছে, মানে এখানে আমি ই এর একটা মান পাবো। এখন ডান দিকে বা বাম দিকে সেটা আমরা কেমনে কি বুঝবো, দেখেন আমরা ছোটবেলায় পড়ছিলাম ক্লাস 7-8 পড়ছিলাম স্থানাঙ্ক ব্যবস্থা পড়ছিলাম, সংখ্যা রেখা পড়ছিলাম। সংখ্যা রেখায় আমরা মাঝখানকে বলি 0, ডান সাইডটাকে কি বলি প্লাস বলি, এই সাইডটা প্লাস বলি, আর বাম সাইডটাকে কি বলতাম মাইনাস বলতাম। ঠিক সেম এখানেও সেম ঘটনাই ঘটবে, 0-র সাথে 0 যদি মিলে যায় তাহলে কোনো ত্রুটি নাই, যদি 0-র সাথে 0 না মিলে ডান দিকে থাকে তাহলে ত্রুটি আছে কি ধনাত্মক ত্রুটি। আর যদি 0-র সাথে 0 না মিলে এটাকে বলা হয় শূন্য ত্রুটি, এই ধরনের ত্রুটিকে বলা হয় শূন্য ত্রুটি। মানে ভার্নিয়ার স্কেলে 0 দাগ মূল স্কেলে 0 দাগের সাথে যদি না মিলে তাহলে সেখানে কি আছে, যান্ত্রিক ত্রুটি আছে। যান্ত্রিক ত্রুটি কেমন, শূন্য ত্রুটি। এবার যদি সেটা ডান দিকে গিয়ে মিলে তাহলে সেটাকে বলবো ধনাত্মক শূন্য ত্রুটি, আর যদি বাম দিকে গিয়ে মিলে তাহলে বলবো ঋণাত্মক শূন্য ত্রুটি। তাহলে যদি বলি ডান দিকে গেছি আমি 3 ঘর, সরি মনে করি বললাম ডান দিকে গিয়ে মিলছে 3 ঘর, প্রত্যেক ঘরের দৈর্ঘ্য মনে করেন 1 সেন্টিমিটার, তাহলে ত্রুটি আছে কত +1 +2 +3, মানে কত +3 সেন্টিমিটার ত্রুটি আছে। যদি বলি বাম দিকে 2 ঘরে মিলছে তাহলে কি হবে -1 -2, তবে এক ঘরের দৈর্ঘ্য 1 সেন্টিমিটার করে, তাহলে কি হবে -2 সেন্টিমিটার হচ্ছে কি ওর ত্রুটি। তো সেই কথাগুলোই আমরা এখানে বলছি। এই যে দেখেন যে এটা হচ্ছে স্থানাঙ্ক সংখ্যা রেখার 0, ডান পাশে গেলে সেগুলো হচ্ছে প্লাস, বাম পাশে গেলে মাইনাস, এবং ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য আমরা কি জানি বলে দিছে মনে হয় এখানে, এই যে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য আমরা জানতাম তবুও বলে দিছে কত 1 মিলিমিটার বলছিলাম না আমি যখন পড়াইছিলাম জিনিসটা বেসিক পার্টটা পড়াচ্ছিলাম তখন আমি বলছিলাম যে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য সচরাচর কত, ওই এস এর মান আর কি এস কত 1 মিলিমিটার হয়, তাহলে 2 ঘর বামে আছে মানে কি -2 মিলিমিটার, সেটা লিখছি। এবার আমরা আবার আমাদের ইনফরমেশনে চলে যাই, আবার একটু পড়ি। একটি স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা 20, ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা 20, ভার্নিয়ার স্কেলের 0 দাগ মূল স্কেলের 0 দাগের সাথে না মিলে 2 ঘর বাম দিকে আছে, তার মানে ই এর মান হচ্ছে -2 মিলিমিটার। এরপরে ওই যন্ত্র দিয়ে গোলকের ব্যাস পরিমাপ করতে গিয়ে দেখা গেল প্রধান স্কেল পার্ট 9.4, এই জায়গায় দেখে পোলাবেন আর একটু ঝামেলায় পড়বে, বলবে কি স্যার 9.4 এটা সেন্টিমিটার না মিটার না মিলিমিটার, কি বুঝবো? তো এটা আসলে যাদের একটু বুদ্ধি আছে যে একটু বা যারা একটু ভালো করে কোশ্চেনের ইনফরমেশনগুলো গ্যাদার করছে তারা বলতে পারবে। সেটা কেমনে বলতে পারবে, একটু ওয়েট করেন। দেখেন
ভার্নিয়ার সমাপতন তাও বলে দিচ্ছে, গোলকের ভর এটা আমার লাগবে না, এটা পঞ্চম অধ্যায়ের পার্টটার জন্য লাগতেছে, আমার এই কোশ্চেন সলভের জন্য লাগবে না। এরপরে বলছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য 1 মিলিমিটার, এই জিনিসটা দেখে আমরা বুঝতে পারবো ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য যদি 1 মিলিমিটার হয় তাহলে 9.4 যে পার্ট পাইছে তাহলে 9.4 ঘরের দৈর্ঘ্য কত হবে? 9.4 মিলিমিটার। তো এখানে আন্দাজে ডিল মেরে যদি কেউ সেন্টিমিটার ধরে বসে থাকে ডাবল জিরো। বুঝা গেছে? কোশ্চেনে স্যার ইচ্ছা করে এটাকে কোনো একক দেয় নাই, যে যাতে করে এই জিনিসটার সাথে মিলে আপনি ইনফরমেশনটা নিতে পারতেছেন কিনা সেটা স্যারে দেখতে পারে। তার মানে প্রধান স্কেল পার্ট এখানে 9.4 সেন্টিমিটার না 9.4 মিলিমিটার হবে, কারণ এক ঘরের দৈর্ঘ্য 1 মিলিমিটার, 9.4 ঘরের দৈর্ঘ্য 9.4 মিলিমিটার। আচ্ছা সব শেষ, এরপর আমরা ম্যাথটা করি। গতে বলছে গোলকটির ব্যাস কত, গতে বলছে গোলকটি কি হবে, পানিতে, এটা লাগবে না, পানিতে ভাসবে নাকি ডুববে এটা পঞ্চম অধ্যায়ের করা, আমরা জাস্ট গোলকের ব্যাস বের করে এই ম্যাথটা শেষ করব। কি কি দেওয়া আছে তাইলে, এম এর মান দিয়ে দিচ্ছে 9.4 মিলিমিটার, ভি এর মান দিচ্ছে 7, ভিসি এর মান সূত্র কোনটা ইউজ করবো, এস বাই এন, কারণ এখানে আমার কোনো কম্পারিজন দেয় নাই, তাহলে আমি ফর্মুলা ইউজ করবো এস বাই এন। এস এর মান কত বলে দিছে, না বললেও পারতো, আমরা পারতাম 1 মিলিমিটার। এন এর মান তাও বলে দিছে, এন এর মান কত, এই যে ভাগ সংখ্যা 20টা, ভার্নিয়ার স্কেলে ভাগ সংখ্যা 20 বসাই দিছি। আর ত্রুটিটা কত, ই ইজ ইকুয়ালস টু, এই যে দেখেন 2 ঘর বাম দিকে আছে, তার মানে -2, এক ঘরের দৈর্ঘ্য 1 মিলিমিটার, তাহলে কত হবে -2 মিলিমিটার হচ্ছে ত্রুটি, এই যে লিখে ফেললাম, এই মাইনাসটা কিন্তু ত্রুটির মাইনাস, বুঝা গেছে, এই ই ইজ ইকুয়ালস টু -2 মিলিমিটার। আচ্ছা এবার তাহলে আমি ইউজ করছি কি, স্লাইড ক্যালিপার্স, মাপছি কি ব্যাস, তাহলে সূত্র কোনটা ইউজ হবে, স্লাইড ক্যালিপার্সের সূত্র এম প্লাস ভি ইন্টু ভিসি মাইনাস প্লাস মাইনাস এরর। তবে আমরা কি মাপছি, ব্যাস মাপছি, তাই আমি দৈর্ঘ্য না লিখে নির্ণয়, দৈর্ঘ্য না লিখে নির্ণয় ব্যাস লিখছি। এবার সবগুলো একক সেম রাখতে হবে, যদিও স্যার এখানে সবগুলো একক সেমই দিয়ে দিচ্ছে মিলিমিটারে, তাহলে বসাই দিই 9.47 1/20, এই মাইনাসটা হচ্ছে সূত্রের মাইনাস, ভুল করা যাবে না, এই মাইনাসটা সূত্রের মাইনাস, আবার এখানে যে মাইনাসটা আছে সেটা ত্রুটির মাইনাস, ত্রুটির টাইপ বোঝার জন্য এখানে প্লাস মাইনাস, আবার এটা হচ্ছে সূত্রের মাইনাস, তাহলে বসায় ক্যালকুলেশন করে কাটাকাটি যাই হোক ক্যালকুলেটরে বসায় এটা করে ফেলবেন, কত আসে 11.75 মিলিমিটার হয়। এখান থেকে আমরা মোটামুটি এই ম্যাথটা করে ফেলছি। এরপরে এই যে বস্তু ভাসবে নাকি ডুববে এটা আমি এখানে দেখবো না, এটা আমরা পঞ্চম অধ্যায়ের পড়া, পঞ্চম অধ্যায়ে আলোচনা করব। এটা আপনারা 1 মিনিট দেখেন, তারপর আমরা লাস্ট কোশ্চেনে যাবো আর কি। ওকে ঠিক আছে, আমরা এবার লাস্ট কোশ্চেনটাতে যাই। ওকে দেখি কি বলছে এবার। কোশ্চেনে বলা আছে কোন বস্তু স্লাইড ক্যালিপার্সে স্থাপনের পর প্রধান স্কেল পার্ট 4 সেন্টিমিটার পাওয়া গেল, ভার্নিয়ার সমপাতন 7, ভার্নিয়ার ধ্রুবক 0.1 মিলিমিটার। আচ্ছা এটুক পর্যন্ত আমরা একদম নর্মাল জিনিসপত্র, খুবই সহজ, আপনাদেরকে এখন করতে বললে এটা এখনই করে ফেলতে পারবেন, বস্তুর দৈর্ঘ্য কত সেটা বের করে ফেলতে পারবেন। এবার আমরা লাস্ট লাইনটাতে যাই, পরিবর্তন করে ভার্নিয়ার স্কেলের 20 ভাগ মূল স্কেলের 19 ভাগের সমান করা হলো। এই যে সেই কাঙ্ক্ষিত লাইনটা, যে শুরু থেকে আমরা যে লাইনটা নিয়ে একটু বেশি কথা বলছিলাম আর কি, যে মূল স্কেলের এত ঘর ভার্নিয়ার স্কেলের এত ঘরের সমান করে ফেলতে বলছে। এরপরে গতে বলছে হচ্ছে দৈর্ঘ্য কত, মানে বস্তুটার দৈর্ঘ্য কত, গতে বলছে এই পরিবর্তনের সাথে দণ্ডের দৈর্ঘ্যের মানের পরিবর্তন কত। আচ্ছা কোশ্চেনটা আমি একটু বুঝাই, সেটা হচ্ছে সে ফর এক্সাম্পল আমি এই বস্তুটার দৈর্ঘ্য মাপবো, এই বস্তুটার দৈর্ঘ্য আমি মাপবো, একটা স্কেল নিয়ম, এই যে এখানে স্কেল আছে, আচ্ছা মনে করি এই স্কেলটা দিয়ে আমি মাপবো, এখানে মনে করেন দাগ কাটা আছে, এখন যদিও দেখা যাচ্ছে না তবুও দাগ কাটা আছে, মনে করেন এটা দিয়ে আমি মাপলাম, এটা দিয়ে মেপে আমি একটা দৈর্ঘ্য পাইলাম। আপাতত এই স্কেলটা কি আছে, সঠিক দাগে দাগাঙ্কিত আছে, আমি মাপলাম এটা দিয়ে, সেটা হচ্ছে প্রথম লাইনটা বলছে। যদি এখানে আমি নর্মাল স্কেল দেখাচ্ছি, ওখানে কি করছে, ওখানে আমার স্লাইড ক্যালিপার্স দিয়ে মাপা হয়েছে, তো আমি জাস্ট স্কেল যে পরিবর্তন করতেছি সেটা আমি একটু বোঝানোর চেষ্টা করতেছি আর কি। যদি এখানে যেটা নিচ্ছি সেটা মূল স্কেল, গোলায় ফেলা যাবে না, এখানে হচ্ছে মূল স্কেল চেঞ্জ করতেছি, ওখানে কিন্তু আমরা অন্য স্কেল চেঞ্জ করব, কিন্তু আমি জাস্ট স্কেল চেঞ্জের কারণে কি পরিবর্তন হচ্ছে সেটা বোঝাচ্ছি। যে এই যে একটা বস্তুর দৈর্ঘ্য আমি মাপলাম একটা সঠিক একটা স্কেল দিয়ে, এবার একটা মান পাইলাম, মনে করি এটার দৈর্ঘ্য পাইলাম হচ্ছে 12 সেন্টিমিটার। এবার আমি এটাকে মুছে ফেললাম, দাগগুলো সব, মানে স্কেলের দাগ সব মুছে ফেললাম, মুছে নিজের মতো দাগাইছি নতুন করে, মানে আগের চেয়ে পরিবর্তন করে দাগাইছি, মানে আগের মতো দাগাই নাই। তাহলে এবার যদি আমি আবার স্কেলটা দিয়ে এই বস্তুটার দৈর্ঘ্য মাপি, আবার কি 12 সেন্টিমিটার পাবো? যদি 12 সেন্টিমিটার পাই তার মানে তো কি আমি আগের মতোই আবার দাগাইছি, তাই না? কিন্তু আমি বলছি কি আমি আগের মতো দাগাই নাই, তাইলে এখানে আমি আর 12 সেন্টিমিটার পাবো না, হয় 12 থেকে কম পাবো বা বেশি পাবো। মানে অ্যাকচুয়ালি বস্তুটার দৈর্ঘ্য ছিল 12 সেন্টিমিটার, আমি এটা দিয়ে প্রথমে মাপছি 12 সেন্টিমিটার পাইছি, এরপরে নিজের মতো স্কেল দাগাইছি, দাগায় আবার যখন মাপছি তখন আর 12 সেন্টিমিটার পাই নাই, তখন কি
13 বা 14 সেন্টিমিটার মনে করেন এরকম পাইছি, কিন্তু আদৌ কি বস্তুর দৈর্ঘ্য কি পরিবর্তন হয়েছে? বস্তুর অ্যাকচুয়াল দৈর্ঘ্য কিন্তু পরিবর্তন হয় নাই, ওই যে দৈর্ঘ্যের মানের পরিবর্তন হয়েছে। এখানে কোশ্চেনটাতে সেই জিনিসটাই বলা হয়েছে যে প্রথমে বলা হয়েছে নর্মালি যেটা দেওয়া আছে সেই অনুযায়ী দৈর্ঘ্য কত, এরপরে বলে দিচ্ছে হচ্ছে পরিবর্তনের সাথে দণ্ডের দৈর্ঘ্যের মানের পরিবর্তন কত। এবার আসি আমরা প্রথমটা গ করে ফেলি। গতে যা যা দেওয়া আছে সেটা একদম সুন্দরভাবে বসাই দিই। কি করছি আমরা স্লাইড ক্যালিপার যেহেতু ইউজ করছি, মূল স্কেল পার্ট দিয়ে দিচ্ছে 4 সেন্টিমিটার, ভার্নিয়ার সমাপতন দিয়ে দিচ্ছে 7, ভার্নিয়ার কনস্ট্যান্ট দিয়ে দিচ্ছে 0.1 মিলিমিটার। ত্রুটি নাই, কোনো ত্রুটির কথা বলা নাই। তাহলে ই ইজ ইকুয়ালস টু 0, তাহলে এখানে এল ইজ ইকুয়ালস টু ক্যালকুলেশন করে বের করে ফেললাম, সবগুলোকে আমি সেন্টিমিটারে নিয়ে যেতে চাচ্ছি, তাই এটাকে সেন্টিমিটার রাখছি। এই যে যেটা মিলিমিটার ছিল সেটাকে আমি 10 দিয়ে ভাগ করে সেন্টিমিটার এনেছি, ক্যালকুলেশন করে আমি দৈর্ঘ্য পাই গেছি 4.07 সেন্টিমিটার। এবার আমরা আমাদের ওই পার্টটাতে যাই, কোনটা যেটা পরিবর্তন করছি সেটা। সো এখানে পরিবর্তন করলে কি পরিবর্তন হবে বা কোশ্চেনটাতে আদৌ কি চেঞ্জ আসবে সেটা আমি এখন একটু বুঝাই। সেটা হচ্ছে যখনই বলবে আমি দাগ পরিবর্তন করছি, স্কেলের দাগ পরিবর্তন করছি, তখন মনে রাখতে হবে এখানে স্কেল আছে স্লাইড ক্যালিপার্সের দুইটা, একটা হচ্ছে ভার্নিয়ার স্কেল আর একটা হচ্ছে প্রধান স্কেল। এবার আপনাদের কাছে একটা কোশ্চেন দেখি, আপনারা নিজেরা একটু মনে মনে অ্যান্সার দেন যে আমাকে যদি দাগ পরিবর্তন করতে বলে আমি কোনটা পরিবর্তন করতে পারবো, ভার্নিয়ার স্কেল নাকি প্রধান স্কেল? অ্যান্সার হচ্ছে ভার্নিয়ার স্কেল। শুরুতেই বলছি আমি প্রধান স্কেলটা কিন্তু একটা নর্মাল স্কেল, সেটার কিন্তু আমার ক্ষমতা নাই সেই স্কেলের দাগ পরিবর্তন করার, কারণ সেটা হচ্ছে বাংলাদেশে 1 সেন্টিমিটার যত, আমেরিকাতেও তত, মঙ্গল গ্রহেও যদি নিয়ে যায় 1 সেন্টিমিটারের দৈর্ঘ্য অতই থাকবে। আমি চাইলে 1 সেন্টিমিটারকে একটু বড় করে বলতে পারবো না, মানে প্রধান স্কেলে চেঞ্জ করার ক্ষমতা আমার নাই, এখানে কারোই নেই, কারণ সেটা ইন্টারন্যাশনালি স্ট্যান্ডার্ড সেট করে দেওয়া হয়েছে যে এইটুক দৈর্ঘ্য 1 সেন্টিমিটার, সেটা যেখানে যাক না কেন 1 সেন্টিমিটারই থাকবে। তার মানে আমি প্রধান স্কেল চেঞ্জ করতে পারবো না, আমি আমার ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবো কাকে? ভার্নিয়ার স্কেলকে, যেটা বিজ্ঞানী পিয়েরে ভার্নিয়ার আবিষ্কার করে গেছেন আর কি। সেখানে আমি আমার অনুযায়ী দাগাইতে পারবো। আমি একভাবে ভার্নিয়ার স্কেল বানাতে পারি, আপনি আরেকভাবে বানাতে পারেন, অন্য একটা কোম্পানি আরেকভাবে বানাতে পারে, টিচার আরেকভাবে বানাতে পারে, নিজের মতো করে দাগাঙ্কিত করে। কেউ 20টা দিতে পারে, কেউ 22টা দিতে পারে, কেউ 24টা, কেউ একটু দৈর্ঘ্য বড়, কেউ দৈর্ঘ্য ছোট, সেরকম করে দিতে পারে, কিন্তু প্রধান স্কেল চেঞ্জ করতে পারবে না। তার মানে এখানে আমি যে পরিবর্তন করে বলছি, এখানে আদৌ কিসের পরিবর্তন বলা হয়েছে? এটা বলা হয়েছে ভার্নিয়ার স্কেলের পরিবর্তন। তার মানে ভার্নিয়ার স্কেলের দাগগুলোকে আমি পরিবর্তন করে মূল স্কেলের 19 ভাগের সমান করছি ভার্নিয়ার স্কেলের 20 ঘর। আচ্ছা, তাহলে এখানে এই লাইনটা দেখে বুঝে যাচ্ছে আমরা এখানে কি চেঞ্জ হবে, এখানে ভার্নিয়ার ধ্রুবকটা চেঞ্জ হবে, কারণ আগে ভার্নিয়ার ধ্রুবক যেটা ছিল এখন পরে আর ভার্নিয়ার ধ্রুবক সেটা থাকবে না, চেঞ্জ হয়ে যাবে, কারণ আমি ভার্নিয়ার স্কেলের দাগগুলোই তো পরিবর্তন করে ফেলছি, তো সেখানে আমার দৈর্ঘ্যের মান টানের পরিবর্তন হয়ে যেতে পারে। আরেকটা জিনিস এখানে পরিবর্তন হবে, কিন্তু কোশ্চেনটাতে একটু ভুল আছে। কোশ্চেনটা আমি ইচ্ছা করে আনছি, তবুও ভুলটা আমি একটু কারেকশন দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে এখানে ভার্নিয়ার ধ্রুবক চেঞ্জ হওয়ার পাশাপাশি এখানে আরো একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে ভার্নিয়ার সমাপতন, সেটাও চেঞ্জ হয়ে যাবে। এটা আমি বলার দরকার নেই, আপনারা নিজেরা একদম ঠান্ডা মাথায় ভাবেন। প্রথমে আপনি যেই দাগ অনুযায়ী বস্তুটাকে মাপছেন, তখন মনে করেন ভার্নিয়ার সমাপতন পাইছেন 5, মানে ভার্নিয়ার স্কেলের 5 নাম্বার দাগটা মূল স্কেলের কোনো একটা দাগের সাথে মিলে গেছে। এবার আপনি ভার্নিয়ার স্কেলের দাগটাকে মুছে আবার যখন আঁকবেন, এরপরে কি আবার 5-এর সাথে মিলবে? 5-এর সাথে মিলে মানে তো কি আমি আবার আগের মতোই ভার্নিয়ার স্কেলের দাগ অঙ্কিত করছি, তাই না? তো আসলে আমি যেহেতু ভার্নিয়ার স্কেলের দাগগুলো পরিবর্তন করছি, তাহলে সেখানে ভার্নিয়ার সমাপতনটাও চেঞ্জ হয়ে যাবে, এবং এই ভার্নিয়ার সমাপতনের মানটা পরীক্ষার কোশ্চেনে স্যারের বলে দেওয়া উচিত ছিল, দেয় নাই, ভুল করছে। এটা আসলে ভার্নিয়ার সমাপতন দিয়ে দিতে হবে। এখন আপনি বলতে পারেন স্যার তাহলে আমি যে কোনো একটা ধরে নিতে পারবো না? আসলে ভার্নিয়ার সমাপতন জিনিসটা এমন যে আমি নিজের মতো ধরে নিতে পারবো না। এটা প্র্যাকটিক্যাল ক্লাসে আপনাকে দেখবেন সবচেয়ে বেশি সূক্ষ্মতার সাথে স্যারে দেখতে বলবে ভার্নিয়ার সমাপতনটা, স্যারে আপনার সবার হাতে দিবে যন্ত্রটা দিয়ে স্যারে বলবে যে দেখো ভার্নিয়ার স্কেলের কোন দাগটা মূল স্কেলের দাগের সাথে মিলে গেছে, দেখো। সাইড থেকে দেখলে হবে না, স্যারে বলবে একদম ভার্টিক্যালি দেখতে হবে চোখের সামনে। তো সেখানে আমি আন্দাজে ধরে নিতে পারবো সেই জিনিসটা? সেটা তো আমাকে পরীক্ষায় দিয়ে দিতে হবে, অথবা স্যারে বলে দিতে হবে। যেহেতু বলে দেয় নাই, আমি ইলজিক্যালি একটা মান ধরে নিব। সেটা কি? মনে করি আগের ভার্নিয়ার সমাপতন আর পরের ভার্নিয়ার সমাপতন সেম। আমি আবারও বলতেছি, ক্লাসের অর্ধেক কার্ড ভিডিও অনেকে দেখে হচ্ছে বলে কি স্যারে ভুল পড়াইছে, সেরকম মনে করবে। তাই আমি বলে দিচ্ছি, আমি এই ম্যাথটা সলভ করানোর জন্য ইলজিক্যালি ধরে নিচ্ছি যে ভার্নিয়ার সমাপতন আবার 7, কিন্তু এই কোশ্চেনটা যদি আপনার পরীক্ষায় আসে, পরীক্ষায় স্যারে এখানে আরেকটা লাইন অ্যাড করে দিবে, এই যে দৈর্ঘ্যের মান, এই যে ভার্নিয়ার স্কেলের দাগগুলো পরিবর্তন করছে, পরিবর্তনের সাথে সাথে ভার্নিয়ার সমাপতন পরিবর্তন হয়ে গেল, মনে করেন 7-এর জায়গায় 8 হয়ে গেছে, বা 9 হয়ে গেছে, বা 10 হয়ে গেছে, এরকম কিছু। তো সেটা বললে সেটা বসাবেন। যেহেতু আমার এখন ম্যাথটা করতে হবে, তাই আমি আপাতত ধরে নিচ্ছি যে আগের ভার্নিয়ার সমাপতন আর পরের ভার্নিয়ার সমাপতন সেম। আবার বলতেছি, এই জিনিসটা সম্পূর্ণ ইলজিক্যালি আমি ধরতেছি, কারণ আমার উদ্দেশ্য ভার্নিয়ার সমাপতন নিয়ে পড়ানো না, আমার উদ্দেশ্য এই লাইনটা নিয়ে একটু কাজ করা।
এবং চট্টগ্রাম বোর্ডে এটাই আসছে এবং বিভিন্ন বোর্ডে এই জায়গা থেকেই কোয়েশ্চেন করে। চট্টগ্রাম বোর্ড 2024-এ এই টাইপের কোয়েশ্চেন করছে যে ভার্নিয়ার স্কেলের কত ঘর মূল স্কেলের কত ঘরের সমান। তো সেই জিনিসটা বোঝানোর জন্য আমি এই কোয়েশ্চেনটা নিছি। তাহলে আপনাকে পরীক্ষা যদি এই কোয়েশ্চেনটা দেয়, ভার্নিয়ার সমাপতনের মান নতুনটা বলে দিবে। ঠিক আছে, আচ্ছা গেল। তাহলে আমরা এবার দেখি নতুন যে আমরা পরিবর্তন করছি সেখানে কি কি পরিবর্তন হবে। আচ্ছা, নতুন দৈর্ঘ্য মনে করি এল প্রাইম, আগেরটা বলছি এল, এখন বলছি এল প্রাইম। আচ্ছা, প্রধান স্কেল পার্ট, আচ্ছা প্রধান স্কেল পার্টকে আদর দেওয়ার দরকার আছে, কারণ প্রধান স্কেলের দৈর্ঘ্য চেঞ্জ করি নাই আমি, প্রধান স্কেলের দাগও চেঞ্জ করি নাই, বস্তুও চেঞ্জ করি নাই। তাহলে আগে যেভাবে মাপছি প্রধান স্কেলের পার্ট যা পাইছি, পরেও প্রধান স্কেলের পার্ট সেম থাকবে না? ভার্নিয়ার স্কেল রিলেটেড যা যা আছে সেগুলো চেঞ্জ হবে, প্রধান স্কেলের সাথে যেগুলো রিলেটেড আছে সেগুলো চেঞ্জ হবে না। তাহলে বললাম প্রধান স্কেল পার্ট এম, সেটা ওই আগের মতোই রাখলাম। সেটা কত? সেটা হচ্ছে 4 সেন্টিমিটার। এই যে এম, এটাকে আমি আর প্রাইম দিই না, যেগুলো যেগুলো চেঞ্জ হচ্ছে সেগুলোকে প্রাইম দিচ্ছি। ভার্নিয়ার সমাপতন সেটা আমার প্রাইম দেওয়া উচিত, কিন্তু স্যার যেহেতু এখানে দেয় নাই, আমি বললাম ইলজিক্যালি ধরে নিয়েছি যে আগের ভার্নিয়ার সমাপতন আমি ইচ্ছা করে দেখেন সার্কেল দিয়ে রাখছি, যাতে আপনি পরে ম্যাথ করার সময়ও বুঝতে পারেন স্যার কেন সার্কেল দিচ্ছে। আমি সার্কেল দিচ্ছি কারণ আমি ইলজিক্যালি ধরে নিচ্ছি যে আগের ভার্নিয়ার সমাপতন আর পরের ভার্নিয়ার সমাপতন সেম। যদি সেম না থাকে, যদি অন্য কোনো মান দিয়ে দেয়, তখন আপনি সেই ভি প্রাইমের মধ্যে সেই মানটাই বসাবেন। এরপরে আমার এই ম্যাথের মেইন পার্ট হচ্ছে এটা, ভিসি প্রাইম, মানে ভার্নিয়ার কনস্ট্যান্ট, নতুন ভার্নিয়ার কনস্ট্যান্ট কত সেটা বের করা। সো নতুন ভার্নিয়ার কনস্ট্যান্ট কত সেটা আমি কেমনে বের করবো? এবার খেয়াল করেন, আমাদের ওই লাইনটা নিয়ে একটু আমরা অ্যানালাইসিস করি। আমি বলছিলাম এই লাইনটা নিয়ে আমি অ্যানালাইসিস করব, সেটা হচ্ছে পরিবর্তন করে ভার্নিয়ার স্কেলের 20 ভাগ মূল স্কেলের 19 ভাগের সমান। মানে যখনই আমাকে মূল স্কেলের এত ভাগ ভার্নিয়ার স্কেলের এত ভাগের সমান, মূল স্কেলের এত ভাগ ভার্নিয়ার স্কেলের এত ভাগের বড়, মূল স্কেলের এত ভাগ ভার্নিয়ার স্কেলের এত ভাগের ছোট, এই ধরনের কম্প্যারিজন দিয়ে দিবে, তখন আমি ভার্নিয়ার কনস্ট্যান্ট নির্ণয় করার আমি সূত্র ইউজ করব কোনটা? ওই যে 1 নাম্বার সূত্রটা। সেটা কোনটা? সেটা হচ্ছে মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য মাইনাস ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য। তো এখন মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য কিন্তু আমার জানা আছে, সেটা কত? 1 মিলিমিটার। এখন ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য কত সেটা আমরা এই ছোটবেলায় ঐকিক নিয়ম পড়ছিলাম না, সেটা দিয়েই করব। দেখেন, আমাকে বলে দিছে ভার্নিয়ার স্কেলের 20 ভাগ মূল স্কেলের 19 ভাগের সমান করা হয়েছে। আমি শর্টকাটে লিখছি এখানে, ভার্নিয়ার স্কেলের 20 ভাগ ইজ ইকুয়ালস টু মূল স্কেলের 19 ভাগ। এখন মূল স্কেলের এক ঘরের দৈর্ঘ্য কিন্তু আমার জানা আছে, তার মানে আমি কি বলতে পারি? ভার্নিয়ার স্কেলের এই সাইডটা সেম রাখলাম, ভার্নিয়ার স্কেলের 20 ভাগ ইজ ইকুয়ালস টু মূল স্কেলের যেহেতু 19 ভাগ বলছে, তাহলে 19 ইন্টু মূল স্কেলের এক ঘরের দৈর্ঘ্য, এবং মূল স্কেলের এক ঘরের দৈর্ঘ্য কত? 1 মিলিমিটার। তাহলে 19 ঘরের দৈর্ঘ্য কত হবে? 19 মিলিমিটার। পাই গেলাম। তাহলে লাইনটাকে আমি আরেকটু সুন্দর করে আবার লিখলাম, সেটা হচ্ছে ভার্নিয়ার স্কেলের 20 ঘর ইজ ইকুয়ালস টু 19 মিলিমিটার। এবার আমার ফর্মুলাটা কি ছিল? ভার্নিয়ার কনস্ট্যান্ট নির্ণয়ের ফর্মুলা কি ছিল? সেটা হচ্ছে মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘর মাইনাস ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য। মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য 1 মিলিমিটার। এখন ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্যটা কত সেটা যদি আমি বের করতে পারি, আমার কাজ শেষ। এখন সেটা কেমনে বের করবো? এই যে দেখেন, আমি তো পাই গেছি ভার্নিয়ার স্কেলে 20 ঘরের দৈর্ঘ্য 19 মিলিমিটার। তাহলে ভার্নিয়ার স্কেলে এক ঘরের দৈর্ঘ্য কত হবে? 19 ডিভাইডেড বাই 20 মিলিমিটার। এদিকে পক্ষান্তর করলে এটা নিচে চলে যাবে, যাই হোক মানে একে নিয়ে গেছি আর কি। তাহলে ভার্নিয়ার স্কেলে ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য 19 বাই 20 মিলিমিটার, ক্যালকুলেটার বসালে আসে 0.95 মিলিমিটার। গেল। তাহলে এইটুক পর্যন্ত আমি বুঝতে পারলাম ভার্নিয়ার স্কেলে ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য পাই গেছি। তাহলে আমাদের ম্যাথ এখানেই অলমোস্ট শেষ। দেখেন, নতুন ভার্নিয়ার কনস্ট্যান্ট ইজ ইকুয়ালস টু মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য মাইনাস ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য। মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য জানা আছে 1 মিলিমিটার, মাইনাস একটু আগে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য পাইছি কত? 0.95 মিলিমিটার। ক্যালকুলেটার বসাইলে আসে 0.05 মিলিমিটার। এই যে দেখেন, আগে ভার্নিয়ার ধ্রুবক দিছিল কত? 0.1 মিলিমিটার। দাগ পরিবর্তন করছি আর ভার্নিয়ার ধ্রুবকের মানও চেঞ্জ হয়ে গেছে, সেটা কত? 0.05 মিলিমিটার। এবার নতুন যেই দৈর্ঘ্যের মান পাবো সেটা কত? দেখেন, এল প্রাইম ইজ ইকুয়ালস টু এম প্লাস এই ভিটা আমি আবারও মার্ক করে রাখছি, বারবার বলতেছি কিন্তু এখানে কিন্তু কনফিউজ হওয়া যাবে না। এই ভিটা আমি লজিক্যালি ধরে নিছি যে যেহেতু মান দেওয়া নাই, যদি স্যারে দিয়ে দেয় সেই মানটা আমরা এখানে বসাবো। ভি ইন্টু ভিসি প্রাইম মাইনাস প্লাস মাইনাস এরর, কোনো এরর নাই, মানে ওই ত্রুটিটা নাই, শূন্য ত্রুটি নাই বা যান্ত্রিক ত্রুটি নাই, তাই আমি এরর জায়গায় 0 বসাইছি আর সবগুলোকে সেন্টিমিটারে নিচ্ছি। মূল স্কেল পার্ট আগেও ছিল 4 সেন্টিমিটার, এখনো 4 সেন্টিমিটার। ভি এর জায়গায় আগের মতো 7 ধরে নিছি। ভিসি প্রাইমের ক্ষেত্রে কত? 0.05 মিলিমিটার। তবে সেটাকে আমরা কিসে নিব? সেন্টিমিটারে নিব। 10 দিয়ে ভাগ করলাম, -0, ক্যালকুলেশন করে পাইলাম কত? 4.035 সেন্টিমিটার। তাহলে আগের মানটা পাইছি 4.07 সেন্টিমিটার, পরে পাইছি 4.035 সেন্টিমিটার। তাহলে দৈর্ঘ্যের মানের পরিবর্তন কত সেটা বের করে ফেলি। আগেরটা থেকে পরেরটা বিয়োগ করলাম, 0.035 সেন্টিমিটার। সো আমি এই লাইনটা
এই লাইনটা অ্যানালাইসিস করার জন্যই এই ম্যাথটা নিছি এবং আমরা এভাবে করে আশা করি পরবর্তী কোনো জায়গায় যদি কোশ্চেনে আসে যে মূল স্কেলে এত ভাগ ভার্নিয়ার স্কেলে এত ভাগের সমান, তো সেই লাইনটা যদি দেওয়া থাকে সেখান থেকে আমরা এই ভার্নিয়ার কনস্ট্যান্ট নির্ণয়ের প্রসেসটা আমরা অ্যাপ্লাই করতে পারবো। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসে এই প্রথম ক্লাসটাতে আমরা পরিমাপ নিয়ে রাখলাম। পরের ক্লাসে আমরা এই চ্যাপ্টারেরই ত্রুটির বিভিন্ন রকম অ্যানালাইসিস করব যেগুলো পরীক্ষায় আসে এসএসসি এইচএসসি। তবে এটা বলে রাখা ভালো যে এই চ্যাপ্টারটা আমি এখানে যা যা পড়াচ্ছি এসএসসি এইচএসসি দুই জায়গায় সেমভাবে সেম টাইপের কোয়েশ্চেন আসতে পারে, ভর্তি পরীক্ষায় আসতে পারে। তাই এই চ্যাপ্টারের ক্লাস দুইটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট এসএসসি এইচএসসি দুইটার জন্য। ঠিক আছে, প্রথম ক্লাসে এইটুক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।